শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিত রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি ঢাকা জেলার অন্তর্ভুক্ত, তেজগাঁও থানার আওতাভুক্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও আমাদের বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক শ্রেণী সংযুক্ত। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আমি তোমাদেরকে গণিতের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সে অধ্যায়টির নাম হচ্ছে মুনাফা। এই মুনাফা অধ্যায়টির উপর আমি ইতিমধ্যে একটি অনলাইন ক্লাস আমি নিয়েছি এবং আজকে সে ক্লাসের ধারাবাহিকতার ভিত্তিতে দ্বিতীয় ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা একটু খাতা কলম নিয়ে স্লাইডের সামনে উপস্থিত থাকবে এবং মনোযোগ এবং গভীর নিবিড়ভাবে আমার ক্লাসটি পর্যবেক্ষণ করবে, প্রয়োজনীয় অংশটুকু নোট করবে এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে এবং ইনবক্সে দরকার পড়লে আমাকে মেসেজ দিবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনার বিষয় শুরু করি। এই যে এই যে আমি অষ্টম শ্রেণী, এই যে বিষয় হচ্ছে গণিত এবং ব্র্যাকেটে পাটিগণিত এই কারণে লিখেছি যেহেতু মুনাফা অধ্যায়টি পাটিগণিত শাখার অন্তর্ভুক্ত। এই যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা। আর এই যে নিচে আমার নাম, এই যে পরিচয় আমি পূর্বেই বলেছি, তাও স্লাইডে দেখো, অনুজিত রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। ঠিক আছে? ইতিমধ্যে তোমরা জানো যে গত ক্লাসে আমরা বেশ কিছু, যে এই অধ্যায়টির সাথে সম্পর্কিত বেশ কিছু বেসিক বিষয় কিন্তু আলোচনা করেছি। সেটি এবং আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে যে মূলধন বা আসল, এরপরে হচ্ছে যে মুনাফা, এরপরে মুনাফার হার, তাছাড়া আলোচনা করেছি হচ্ছে সুদমূল বা সবৃদ্ধিমূল অথবা যে মুনাফা আসল। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটি বিষয় আলোচনা করেছি যে মুনাফার প্রকারভেদ। যে মুনাফা হচ্ছে দুই প্রকার, একটা সরল মুনাফা, একটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফাটা সবসময় মূলধনের উপর ধার্য করে এবং প্রদত্ত সময় অনুযায়ী ঠিক করা হয়। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটা করা হয়, যে মনে করো কোনো একটা যে মূলধন প্রারম্ভিকভাবে যে মূলধনটি খাটানো হয়, তখন বছর শেষে যে সুদ আসল বা মুনাফা আসল জমা হয়, পরবর্তী বছর সেটিকে যদি আবার নতুন করে মূলধন হিসেবে খাটানো হয়, এরকম করে যদি চক্রাকারে প্রত্যেক বছর এভাবে খাটানো হয়, তাহলে কিন্তু দেখা যায় যে প্রতি বছরেই যেমন মূলধনের পরিমাণ বাড়ছে, সেই সাথে দেখা যাচ্ছে যে মুনাফার পরিমাণও কিন্তু ক্রমশ বাড়ছে। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে যেটি হয়, যে সেটি হচ্ছে যে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে মূলধনের পরিমাণটা স্থির থাকে এবং প্রত্যেক বাৎসরিক যে মুনাফার পরিমাণটাও স্থির থাকে, এটি কখনো বৃদ্ধি পায় না। সেজন্য এদিক থেকে বিবেচনা করলে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে অধিক লাভজনক। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, এবং আমি গত ক্লাসে দুটো সূত্র কিন্তু আমরা প্রমাণ করেছি, যে সেটি হচ্ছে যে সরল মুনাফা নির্ণয়ের সূত্র, এবং সেখানে আই ইকুয়াল টু পি এন আর। এখানে আই হচ্ছে যে মুনাফার পরিমাণ, পি হচ্ছে মূলধনের পরিমাণ, এন হচ্ছে সময়, আর আর হচ্ছে যে বার্ষিক মুনাফার হার। ঠিক আছে? এবং এই যে মুনাফার নির্ণয়ের, যে সরল মুনাফা নির্ণয়ের সূত্র থেকে আমরা কিন্তু আরেকটি সূত্র বের করেছি, সেটি হচ্ছে মুনাফা আসল নির্ণয়ের সূত্র, এবং সেটি হচ্ছে এ ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর। এখানে এ হচ্ছে কি মুনাফা আসল, আর পি তোমরা জানো মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে বার্ষিক মুনাফার হার। আর এখানে কতগুলো বিষয় বিবেচ্য, সেটি হচ্ছে যে পি আর আই, এগুলো দিয়ে কিন্তু যথাক্রমে যে মূলধন এবং যে মুনাফার পরিমাণ বোঝানো হয় বলে এগুলোকে টাকায় প্রকাশ করা হয়। আর আর হচ্ছে বার্ষিক মুনাফার হার বলে শতকরায় প্রকাশ করা হয়। আর এন হচ্ছে সময় এবং এন কে বছরে প্রকাশ করা হয়।
ঠিক আছে? তাহলে এবং গত ক্লাসে এ সংক্রান্ত কিন্তু 3টি সমস্যা কিন্তু আমি সমাধান করেছি এবং আমি কিন্তু এটির উপরে বাড়ির কাজও কিন্তু দিয়েছি। ঠিক আছে? আশা করি যে তোমরা বাড়ির কাজগুলো তোমরা যে সফলভাবে করতে সম্পন্ন হয়েছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই সেটি ইনফর্ম করবে এবং আমি যথাসম্ভব তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে? এবং ওকে। এই গত ক্লাসটিতে কিন্তু I = PNR সূত্র প্রয়োগ করে আমরা মুনাফা সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করেছি। আর আজকে আমরা যে মুনাফা আসল সংক্রান্ত যে সূত্র A = P উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস NR এই সূত্র প্রয়োগ করে আমরা মুনাফা আসল সংক্রান্ত সমস্যা সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে আর দেরি না করে আলোচনা শুরু করি। এই যে এখানে তোমরা দেখছো যে দ্বিতীয় অধ্যায়, তার নিচে হচ্ছে মুনাফা। মুনাফা। ঠিক আছে? আচ্ছা, এখন এই এবং এই গত ক্লাসে কিন্তু ইতিমধ্যে মুনাফা কি সেটি কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, মুনাফা কি সে কেউ কি বলতে পারবে? আচ্ছা, মুনাফাটাই আমি আবার এটা তোমাদেরকে আমি বলছি যে তোমরা জানো যে ব্যাংকে বা ব্যবসায় যে পরিমাণ টাকা খাটানো হয় বা যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয় সেটিকে কি আসল বা মূলধন কিন্তু বলে। ঠিক আছে? এবং জি। আসল বা এবং এরপরে দেখা যাবে যে যে নির্দিষ্ট একটা সময় পর মূলধনের উপর ভিত্তি করে তখন আবার দেখা যাবে যে সেই ব্যাংকে অথবা ব্যবসায় তখন দেখা যাবে যে অতিরিক্ত কিছু পরিমাণ টাকা সেই মূলধন ছাড়াও অতিরিক্ত কিছু পরিমাণ টাকা কিন্তু পাওয়া যায়। সেটিকেই কিন্তু আসলে মুনাফা বলে। যেমন গত ক্লাসে আমি বলেছি যে মনে করো যে তুমি ব্যাংকে ৫,০০০ টাকা জমা দিয়ে একটি অ্যাকাউন্ট কিন্তু তুমি খুলেছো। ঠিক আছে? এখন তুমি ব্যাংকে মনে করো যে তুমি ১ বছর পরে তুমি ব্যাংকে গেলে। গিয়ে দেখলে যে তোমার অ্যাকাউন্টে দেখা গেল যে ৫,৫০০ টাকা কিন্তু জমা হয়েছে। এখানে ৫,০০০ টাকা যে তুমি খাটিয়েছো সেটি কিন্তু আসলে মূলধন বা আসল। আর ব্যাংকে গিয়ে দেখলে ৫,৫০০ টাকা। তার মানে তোমার অতিরিক্ত ৫০০ টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। এই ৫০০ টাকাটাই হচ্ছে মুনাফা অথবা সুদ। ঠিক আছে? বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আচ্ছা, এখন জি যে স্যার। মুনাফা, হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি যে মূলধন আর মুনাফার ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আর মুনাফার হারটা হচ্ছে যে ১০০ টাকা জমা দিলে ১ বছর পর যে মুনাফা পাওয়া যায় সেটিকেই সাধারণভাবে কিন্তু যে মুনাফার হার বলা হয়। আর যেহেতু মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে মূলধনকে ১০০ টাকা আর সময়কে ১ বছর ধরা হয় বলে মুনাফার হারকে শতকরা বার্ষিক মুনাফার হার বলেও প্রকাশ করা হয়। ঠিক আছে? হ্যাঁ, শিক্ষার্থীরা? আচ্ছা, এখন তাহলে তোমরা মুনাফা মূলধন এবং মুনাফার হার বিষয়টি কিন্তু জানলে এবং এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেমন একটু আগেই বলেছি যে মনে করো যে ৫,০০০ টাকা জমা দিলে এখন ১ বছর পর তুমি মনে করো যে ৫০০ টাকা তুমি তাহলে তোমার হচ্ছে যে জমা হয়েছে। এখন ২ বছর পর তুমি তাহলে যে মুনাফা কত পাবে? ৫০০ দুগুণে ১,০০০ টাকা। ঠিক আছে? তাহলে জি। তুমি যদি ২ বছর পর ব্যাংকে যাও তখন তুমি দেখবে যে ৬,০০০ টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। তাহলে এই ৬,০০০ টাকার মধ্যে ৫,০০০ টাকা হচ্ছে তোমার মূলধন আর ১,০০০ টাকা হচ্ছে তোমার মুনাফা। তাহলে ৫,০০০ ১,০০০ যদি ৬,০০০ টাকাটাই হচ্ছে তোমার মুনাফা আসল অথবা সুদ আসল অথবা স্ববৃদ্ধি মূল। এবং এই মুনাফা আসল সংক্রান্ত সূত্রটি আমরা কিন্তু গত ক্লাসে প্রমাণ করেছি এবং সেটিকে প্রতীক দিয়ে লিখেছি A = P উইদিন ফার্স্ট ব্র্যাকেট ১ প্লাস NR। এখানে A হচ্ছে যে মুনাফা আসল, P হচ্ছে মোট মূলধন, তারপর এন হচ্ছে সময় যা বছরে প্রকাশিত, আর আর হচ্ছে বার্ষিক সুদের হার বা বার্ষিক মুনাফার হার যা শতকরায় প্রকাশিত। এবং তাহলে আমরা আজকে মুনাফা আসল সংক্রান্ত কিছু সমস্যা আমরা তাহলে এই দ্বিতীয় সূত্র প্রয়োগ করে সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে উপস্থিত থাকো এবং তোমরা সবাই সমস্যাটি একটু দেখো। জি স্যার। এই যে এখানে কি লেখা আছে যে সরল মুনাফা সংক্রান্ত সমস্যা। সমস্যা। গত ক্লাসে আমরা সরল মুনাফা সংক্রান্ত সমস্যা আমরা সমাধান করেছি। আজকে আমরা এই যে মুনাফা আসল সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করব। সবাই একটু স্লাইডটি মনোযোগের সাথে পর্যবেক্ষণ করো।
এই যে উদাহরণ 3, এখানে কি লেখা আছে একটু পড়ো তো দেখি। বার্ষিক মুনাফা কত হলে 1,03,000 একটু টাকা, ভালো করে পড়ো আহনাফ। 13,000 টাকা। 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। হ্যাঁ, তাহলে এখানে একটা ব্যাপার তুমি দেখো, বলেছে যে বার্ষিক মুনাফা কত হলে, এখানে আসলে অ্যাকচুয়ালি বার্ষিক মুনাফা বলতে কিন্তু মুনাফা হারকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে চাওয়া হয়েছে আর 13,000 টাকা, এই 13,000 টাকাটা আর কিছুই না, সেটি হচ্ছে আসল বা মূলধন, ঠিক আছে। আর এই 5 বছর যেটি, এই যে পয়েন্টারের দিকে তাকাও, 5 বছরটি কি সময়, আর মুনাফা আসল হচ্ছে এখানে 18,850 টাকা। তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে? 3টি জিনিস দেওয়া আছে, একটা আছে মূলধন বা আসল, একটি আছে সময়, সময়। একটা আছে মুনাফা আসল। এখন আমাকে মুনাফার হার বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সমস্যাটি খাতায় একটু নোট করে নাও। ওকে স্যার। নোট ওকে স্যার। করা হলে আমাকে বলবে। একটু দ্রুত নোট করো। হ্যাঁ, আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি তাহলে খাতায় শেষ। লিখেছো, ঠিক আছে। তাহলে এবার দেখো যে, এবং তোমরা গত ক্লাসে কিন্তু দেখেছো যে মুনাফা সংক্রান্ত সমস্যাটি আমরা কিন্তু সূত্রের মাধ্যমে প্রয়োগ করে কিন্তু সমাধান করেছি, আর সূত্রের মাধ্যমে সমাধান করা কিন্তু ঐকিক নিয়মের থেকে অধিক সহজতর, ঠিক আছে। তাহলে আজকেও আমরা সূত্রের মাধ্যমে সমাধান করব, এবং সূত্র দুটির সাথে গত ক্লাসে তোমরা পরিচিত হয়েছো। এই যে দেখো সমাধান, সমাধান দেখো এখানে কি লেখা আছে। এই যে এখানে, হ্যাঁ, আমি আগেই বলেছি যে বার্ষিক মুনাফা কত হলে, আসলে বার্ষিক মুনাফা বলতে এখানে মুনাফার হারকেই কিন্তু বোঝানো হয়েছে। তার মানে মুনাফার হার আর সমান কত সেটি বের করতে হবে। আর 13,000 টাকাটা হচ্ছে এখানে মূলধন বা আসল। মূলধনকে বা আসলকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল যেহেতু পি দিয়ে শুরু হয়, মানে এজন্য আসল বা মূলধনকে আমরা পি প্রতীক দিয়ে প্রকাশ করি, যা গত ক্লাসে বোঝানো হয়েছে। তাহলে এখানে স্যার আসল বা মূলধন পি ইকুয়াল টু 13,000 বুঝি না টাকা। ভাই। এই যে দেখো, আসল পি ইকুয়াল টু 13,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা ব্যাপার এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? স্যার ইংরেজি কি যেন বলে? আচ্ছা, আমি যেটা বলেছি যে এখানে এই যে বার্ষিক মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এইখানে এই 13,000 টাকাটা হচ্ছে আসল, ঠিক আছে। আসলকে ইংরেজিতে বলা হয় কি প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল যেহেতু প্রিন্সিপাল। পি দিয়ে শুরু হয়, এই জন্য আসলকে আমি পি প্রতীক দিয়ে প্রকাশ করেছি। আর আসল যেহেতু 13,000 টাকা, তাহলে পি সমান 13,000 টাকা। তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে এইটুকু? জি স্যার। আচ্ছা, এবার তোমরা দেখো যে এখানে 5 বছর, 5 বছর কিন্তু সময়, আর সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি লিখতে পারি সময় এন ইকুয়াল টু 5 বছর। তাহলে দেখো স্লাইডে, এই যে সময় এন ইকুয়াল টু 5 বছর, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখো যে মুনাফা আসল, মুনাফা আসলকে কিন্তু অ্যামাউন্ট বলা হয়, ঠিক আছে, আচ্ছা, বা প্রফিট প্রিন্সিপাল বলা হয়। আর মুনাফা আসলকে এ দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। তাহলে মুনাফা আসলকে যেহেতু এ দিয়ে প্রকাশ করা হয়, আর মুনাফা আসল হচ্ছে 18,850 টাকা, তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল এ, ক্যাপিটাল এ ইকুয়াল টু 18,850 টাকা, ঠিক আছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে মুনাফা আসল এ ইকুয়াল টু 18,850 টাকা। তাহলে এই 3টি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন বলেছে বার্ষিক মুনাফা কত হলে। বার্ষিক মুনাফা বলতে এখানে মুনাফার হারকে বোঝানো হয়েছে, আর মুনাফার হারকে ইংরেজিতে বলে রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট। যেহেতু রেট অফ প্রফিট অথবা রেট অফ ইন্টারেস্টের প্রথম অক্ষর স্মল আর, তাহলে মুনাফার হারকে আমি স্মল আর দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে আর সমান কত সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এই যে মুনাফার হার আর ইকুয়াল টু কত। তাহলে শিক্ষার্থীরা এই অংশটুকু তোমরা একটু খাতায় নোট করে নাও।
জি স্যার। নোট করা হলে আমাকে একটু বলবে। একটু দ্রুত নোট করো। কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের কাছে আর জানতে চাওয়া হয়েছে, এখানে কিন্তু একটা ব্যাপার, গত ক্লাসে যে সূত্রটা আলোচনা করা হয়েছে মুনাফা আসল নির্ণয় সূত্র, সেটি হচ্ছে এ ইকুয়াল টু পি, তারপর একটা অদৃশ্য ইনটু থাকে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে 1 + n r। এখন এখানে এ কিন্তু ইতিমধ্যে দেওয়াই আছে, পিও দেওয়া আছে, এনও দেওয়া আছে। তাহলে আর সমান কত বের করতে হবে। তাহলে এখন আমাদেরকে আগে এই যে এ নির্ণয় মূল সূত্রটা আমরা আগে লিখব। তাহলে দেখো সবাই, এই যে আমরা জানি এ ইকুয়াল টু পি, তারপরে উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 + n r। এটা একটু লেখো এই সূত্রটি। একটু দ্রুত লেখো। কমপ্লিট। আচ্ছা, এখানে একটি ব্যাপার তুমি দেখো, এখানে আর সমান প্রশ্নবোধক চিহ্ন, তার মানে আর সমান কত জানতে চাওয়া হয়েছে। আমাদেরকে যখন আমরা সমীকরণ থেকে কোনো আলফাবেটের মান জানতে চাওয়া হয়, আমাকে এমন ভাবে কাজই করতে হবে যাতে ওই আলফাবেটটা যাতে সমান চিহ্নে আগে থাকে, ঠিক আছে। এইখানে যে মেন যে সূত্রটাতে, এখানে কিন্তু আরটা কিন্তু সমান চিহ্নের পরে আছে, এবং সমান চিহ্নের আগেও একটাই পদ আছে, সমান চিহ্নের পরেও কিন্তু একটাই পদ আছে। তাহলে আমরা সমান চিহ্নের পরের পদটিকে সমান চিহ্নের আগে এবং আগের পদটিকে সমান চিহ্নের পরে আমরা ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে। তাহলে দেখো, বা এই যে সমান চিহ্নের পরেরটাকে আমি আগে এনেছি, তারপরে আগেরটাকে পরে এনেছি। তাহলে এইটা একটু তোমরা একটু খাতায় লেখো। জি স্যার। একটু দ্রুত লিখলে ভালো হয়, তাহলে আমরা আরো অধিক দ্রুত অগ্রসর হতে কমপ্লিট। পারবো। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা একটু দেখো, এখানে পি আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা কোনো চিহ্ন কিন্তু নেই। তাহলে এখানে বুঝতে হবে এই দুটো এলজেব্রার নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু এখানে একটা এই যে পি আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এবং তোমরা জানো যে সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি মাইনাস যদি, হ্যাঁ, তাহলে এই যে এই গুণ পি, হ্যাঁ, এই গুণ পি কে আমি যদি এবার ডান পক্ষে নিয়ে আসি, গুণ পিটা ভাগ কি হোক। ভাগ পি হয়ে যাবে। তাহলে 1 + n r এইটুকু শুধু বাম পক্ষে থাকবে, সমানের জায়গায় সমান থাকবে, এর জায়গায় এ থাকবে, আর গুণ পি সাইড চেঞ্জ হয়ে ভাগ পি হয়ে যাবে। আবার এ ভাগ পি এটাকে পাশাপাশি না লিখে এ ভাগ পি উপরে নিচেও কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এবার পরিবর্তনটি, এই যে বা 1 + n r এখানে লিখেছি, সমানের জায়গায় সমান লিখেছি, এর জায়গায় এ। আর এই এই পি আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অদৃশ্য গুণ আছে, গুণ পি কে এই যে এভাবে করে ভাগ পি, এই যে এ ভাগ পি কে আমি ভগ্নাংশ আকারে কিন্তু লিখেছি। তাহলে এই লাইনটা একটু একটু নোট করে নাও। একটু দ্রুত নোট করে নিলে সুবিধা হয়। স্যার শেষ। আচ্ছা, এখন এবার তোমরা দেখো পরের লাইনটা। দেখো, এই যে আমি এই যে এইখানে এই যে বাম পক্ষে দেখো 1 + n r আছে। n r এই পদটাই কিন্তু আর সমন্বিত পদ। তাহলে আমি n r কে আমি সমান চিহ্নে আগে রাখবো, বাকি সবগুলোকে সমান চিহ্নে পরে নিয়ে যাব, এবং করেছিও তাই। দেখো, +n r আর n r একই কথা, n r আছে, সমান সমান আছে, এ ভাগ পি এ ভাগ পি আছে, আর তাড়াতাড়ি যোগ জায়গায় মাইনাস। একটা যোগ এক সাইন চেঞ্জ করে -1 কিন্তু হয়েছে। তাহলে এখানে একটু দেখো কি লিখেছি, n r, এই যে পয়েন্টারের দিকে তাকাও, n r সমান ক্যাপিটাল এ ভাগ ক্যাপিটাল বি বিয়োগ 1। এই যে পয়েন্টারটার দিকে দেখো, এই যে বা n r ইকুয়াল টু এ ভাগ বি পি।
এ ভাগ পি বিয়োগ 1, ঠিক আছে? আচ্ছা, আর যারা দেখতে পাচ্ছ না তারা ইচ্ছা করলে স্ক্রিনটাকে যে নিচ থেকে উপর একটা আঙ্গুল টাচ করে একটু ইয়ে করো, তাহলে কিন্তু দেখতে পাবে। আঙ্গুলটা নিচের দিকে টাচ করে আঙ্গুলটাকে উপরে নিয়ে যাও, তাহলে কিন্তু স্ক্রিনটা কিন্তু মানে উপরের দিকে পারছি। চলে আসবে এবং নিচের লেখাটা দেখা যাবে। তাহলে আশা করি এটা লেখা হয়েছে। এইবার দেখো পরবর্তী ধাপটি, এই যে দেখো এখন এখানে দেখো যে বা এন আর, হ্যাঁ, এখন এই যে এ ভাগ পি বিয়োগ 1, তোমরা যখন পঞ্চম শ্রেণীতে পড়তে তখন কিন্তু তোমরা ভগ্নাংশের বিয়োগ কিন্তু করেছো। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি এ ভাগ পি, তাহলে এতেই থাকবে, বিয়োগ বিয়োগেই থাকবে, একের সাথে পি গুণ করলে পি একে পি, তাহলে লবে হবে এ বিয়োগ পি, তারপর ডিভাইডেড বাই পি, ঠিক এভাবে হবে। এই যে দেখো, এই যে বা বা এন আর এন আর সমান সমান এ এ বিয়োগ বিয়োগ, তারপর যে পি একে কত পি পি, তারপর ভাগ ভাগ, তারপর এই যে পি পি, এটি একটু লেখো খাতায়। জি স্যার। শেষ স্যার। আচ্ছা, এইবার তোমরা একটু দেখো, এই যে এবার এন আর, এখন এন আর আর এর মাঝখানে কিন্তু অদৃশ্য একটা গুণ চিহ্ন আছে। তাইলে আমি আগেই বলেছি যে আমাদের কাছে শুধু আর সমান কত জানতে চাচ্ছে, তাহলে এখানে এন আর থেকে আরটাই শুধু সমান চিহ্নে আগে থাকবে, তাহলে এনটাও কিন্তু ডান পক্ষে চলে যাবে, আর গুণ এনটা সাইড চেঞ্জ করে ভাগ এন হয়ে যাবে, আর ভাগের সময় এনটা এই যে এই পাশে এই যে নিচে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই যে দেখো বা আর সমান এ মাইনাস পি, এই যে এ মাইনাস পি, আচ্ছা এই যে এই যে এ এ বিয়োগ বিয়োগ পি পি ভাগ ভাগ পি পি, আর এই এনটা আবার কোথায় দেখো চলে এসেছে, ভাগ এনটা এই যে পি পাশে কিন্তু এই জায়গায় কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ। এটা একটু লিখে রাখো। জি স্যার। আচ্ছা, এবার দেখো আমরা আর সমান কত বের করতে চাচ্ছি। এবার দেখো পরের লাইনটাতে আর সমান, এখন একটা ব্যাপার একটু খেয়াল করতে হবে যে এখানে আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হারকে শতকরায় প্রকাশ করতে হয়, কিন্তু মুনাফার হারে কিন্তু কোনো একক বসানো হবে না। এজন্য আমরা যেহেতু মুনাফার হারে কোনো একক বসাবো না, এই জন্য এ পি এন পি এগুলি মান যখন আমি বসাবো, আমরা কিন্তু এখানে কোনো একক লিখবো না। যেমন এ সমান 18,850 টাকা দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এর জায়গায় শুধু 1850 লিখবো, বিয়োগের জায়গায় বিয়োগ। পি সমান 13,000 টাকা, আমরা কিন্তু এই টাকা যে এককটা কিন্তু লিখবো না, শুধু 13,000 লিখবো। ভাগের জায়গায় ভাগ, আবার এন সমান কত 5 বছর দেওয়া আছে, কিন্তু 5 বছর শুধু 5 লিখবো। তারপর অদৃশ্য গুণ চিহ্নটিকে দৃশ্যমান করব, আবার পির জায়গায় আবার 13,000 কিন্তু লিখবো, ঠিক আছে? কিন্তু আমরা এখানে কোনো একক বসাবো না। না। তাহলে দেখো এখন এ সমান, এখানে একটু স্লাইডে বলো এ সমান কতটা কি দেওয়া আছে, স্লাইডটা দেখে বলো। এখানে কিন্তু দেওয়া আছে, স্লাইডের দিকে তাকাও। এই যে এ সমান, হ্যাঁ এ এ ইকুয়াল সমান টু, 1850 হ্যাঁ 18,850, এই যে 18,850 টাকা। 18,850, তাহলে এর জায়গায় আমি কি 18,850 বসাবো, তারপর বিয়োগের জায়গায় বিয়োগ বসাবো। এবার এই পিটা কোন পি, এই পি, পি সমান কত দেওয়া আছে 13,000 টাকা। 13,000, শুধু 13,000 পির টাকা। জায়গায় আমি 13,000 বসাবো, ভাগের জায়গায় ভাগ বসাবো। এবার এন সমান কি দেওয়া আছে দেখো, এন সমান 5 এখানে কি বছর। 5 বছর, তাহলে 5। এন এর জায়গায় আমি 5 বসাবো। আর এন আর পি মাঝখানে কিন্তু অদৃশ্য গুণ, অদৃশ্য গুণকে দৃশ্যমান করব, আর পির জায়গায় এই পির জায়গায় কি বসাবো বলো? 13। 13 শুধু 13? ভালো করে হাজার দেখো, হাজার। 13,000, হ্যাঁ, তাহলে আমরা 13,000। ঠিক মতো মানগুলো বসাই। এই যে দেখো, এই যে এ এ সমান 18,850, তাহলে এক জায়গায় 18,850, বিয়োগের মাইনাস জায়গায় বিয়োগ। এই পিটা এই পি, পি সমান 13,000 টাকা 13 বসালাম, ভাগের জায়গায় ভাগ, এই এন এর জায়গায় এই এন, এন হচ্ছে 5 বছর, 5 বছর 5টা আমি এন এর পরিবর্তে, আর এই যে এই অদৃশ্য গুণকে আমি দৃশ্যমান করেছি, এই পিটা হচ্ছে এই পি, পি যেহেতু 13,000 টাকা 13,000, তাহলে এটা একটু চটপট তোমরা খাতায় লিখে নাও। জি স্যার। হুম।
ঠিক আছে, লেখা হয়েছে তোমাদের? না। একটু দ্রুত লেখো। তোমরা তো ব্যাপারটা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে আর লিখতে সময় লাগার কথা না। শেষ। শেষ। আচ্ছা, শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো যে এবার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, এগুলো নিচের ক্লাসের ক্যালকুলেশন। তারপরে দেখো এবার বা আর সমান, এখন এই যে 18,850 থেকে তুমি যদি 13,000 বিয়োগ করো, দেখবা 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 0 বিয়োগ করলে 8, আর 8 হ্যাঁ, তারপর আবার 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে 5,850 হবে। ঠিক আছে, তারপর ভাগের জায়গায় ভাগ, আর এটা যেমন ছিল তেমনই ইচ্ছা করি রেখেছি যাতে কাটাকাটি করতে সহজ হয়। এই যে 18,850 থেকে 13,000 বিয়োগ করে 5,850 হয়েছে। ঠিক আছে, ভাগের জায়গায় ভাগ আর হর যা ছিল তাই লিখেছি, তাহলে এটা একটু লিখে রাখো। বা n সমান 5 আর 5 13। স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, তা এবার আমরা একটু কাটাকাটি করব। দেখো এই যে 5,850 এককের ঘরে শূন্য আছে, 13,000-এও এককের ঘরে শূন্য আছে। তার মানে যেহেতু এগুলো এককের ঘরে শূন্য, তাহলে এরা 10 দিয়ে বিভাজ্য, আর 10 দিয়ে ভাগ করলে কিন্তু তাহলে এখান থেকেও এককের শূন্য চলে যাবে, এখান থেকেও এককের শূন্য চলে যাবে। তাহলে এখানে 13,000 এককের শূন্য আর 5,850 এককের শূন্য কাটাকাটি করে দিলাম। এই যে শূন্য শূন্য কাটা গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এইবার দেখো এই যে 585-তে এককের ঘরে যেহেতু 5 আছে, 585 অবশ্যই 5 দিয়ে যাবে। এখন এত বড় একটা ভাগ, এটা রাফ ছাড়া করাটা খুব কঠিন। তাহলে আমরা এবার রাফটা একটু খাতায় একটু স্লাইডে একটু দেখো, এই যে রাফটা, এই যে দেখো, এই যে রাফ, এই যে 5 দিয়ে 585-কে ভাগ করেছি। এই যে 5-এ যেহেতু একটাই অঙ্ক ভাজকে, তাহলে ভাজ্য থেকে আগে একটা অঙ্ক নিব 5, দেখি 5 5 সমান, তা এই জন্য আর পরের অঙ্কে গেলাম না। যদি ভাজ্যের ওই অঙ্কটা 5-এর চেয়ে ছোট হতো তাহলে এক ঘর বেশি নিতাম। যাই হোক, 5-এর নামটা করি, এই যে 5 একে 5, 5 থেকে 5 বিয়োগ করে 0 এসেছে। তারপর 8-কে আমি আবার নিচে নামালাম, আবার 5-এর নামটা 5 একে 5, 8 থেকে 5 বিয়োগ করে 3 এসেছে। এবার এই 5টাকে আবার নিচে নামালাম, 35 হলো, 5-এর নামটা 35 যায়, তারপর 5 7 35। তাহলে আর 585-কে 5 দিয়ে ভাগ করে দেখো 117 হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আশা করি এটা তোলার দরকার নেই, এটা তোমার নিজেরাই ভাগ করতে পারবে। এখন যেহেতু এটা ভাগ করে 117 হচ্ছে, আমরা এবার এখানে কাটাকাটিটা করব। তাহলে আমি 5-কেও কেটে দিলাম, এই যে দেখো নিচের 5-কেও কাটা, যেহেতু ভাগশেষ শূন্য হয়েছে মানে কি মিলে গেছে, তার মানে 5-কেও কাটলাম, 585-কেও কাটলাম। আর ভাগফলটা 117 এবং ভাগফল সবসময় বড় সংখ্যাটা কাছাকাছি বসাতে হয়। তাহলে 117-কে যেহেতু বড় সংখ্যাটা উপরে আছে, তাহলে 117 585 মাথার উপরে বসবে। এই যে 117। ঠিক আছে, এই যে 5 5 5ও কাটলাম, এটা 117টাকে আবার অনেকে কিন্তু 5টা কাটতে ভুলে যায়, 5টা কিন্তু কাটতে ভুলে গেলে কিন্তু চলবে না। 5 5 আর এটা দুটোকেই কাটলাম, আর ভাগফল যা আসলো সেটা বড় সংখ্যাটা মাথার উপর, এই যে 117। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এবার জি 117, এবার 1300। আবার দেখো 13-র নামটাই কিন্তু 117 যায়, তাহলে 13 দিয়ে 117-কে ভাগ করলে কিন্তু 9 হয়। ঠিক আছে, আবার 13 দিয়েও 1300-কে ভাগ করলে 13-র সাথে 13 দিয়ে যদি 1300-কে ভাগ করি তাহলে কিন্তু 100 হবে। তাহলে 117 আর 1300 উভয় পক্ষকেই 13 দিয়ে কাটবো। প্রথমে 117-কে কাটি, এই যে কাটলাম, কিন্তু 117 দিয়ে 1300 সরাসরি যায় না, কিন্তু 13 দিয়ে লব আর হর যায়। তাহলে 13 দিয়ে যদি 117-কে কাটি তাহলে 117 এই যে উপরে 9 বসলো, বুঝেছো? আবার 13 দিয়ে যদি 1300-কে কাটি তাহলে কিন্তু 100 বসলো। তাই যে 1300-কে কাটলাম, নিচে 100 বসলাম। দেখো এটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আর সমান দেখো উপরে 9 হইলো আর নিচে 100 বসলো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এখন তোমরা একটু দেখো যে তাহলে এটা একটু তাহলে আমরা পরবর্তী স্লাইডে কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই কাটাকাটি করলে বুঝতে পারবে। তাহলে দেখো আর সমান উপরে 9 নিচে 100। ঠিক আছে, এবার দেখো স্যার এটা লিখবো? পরবর্তী, হ্যাঁ এটা এটা লিখে রাখো তাহলে। এই যে 0 0 দেখো। কেটে নাও, তারপরে 5 দিয়ে এটাকে কাটাকাটি করে 117 বসাও, 13-কে কাটো, কেটে 9 লেখো, আবার এখানে 1300-কে 13 দিয়ে কেটে 100 লেখো। এটা একটু লিখে রাখো। আর
আর রাফটা এটা তোমরা নিজেরাই যাচাই করতে পারবে। রাফটা আর আলাদাভাবে লেখার দরকার নেই, কারণ তোমরা এগুলো ক্লাস 3 থেকেই ভাগ শেখানো হয়েছে, এটা আলাদাভাবে লেখার দরকার আচ্ছা, নাই। তোমরা এটা বাসায় নিজে নিজেই যাচাই করতে পারবে। তার শেষ। আচ্ছা ঠিক আছে। তাহলে আর আর সমান উপরে 9 আর নিচে 100। ঠিক আছে, এবার দেখো পরের 9 স্লাইডে। বাই 100। এবার দেখো পরবর্তী স্লাইডে আর সমান 100/9 পাওয়া গেছে কিনা। ঠিক আছে, এই যে। জি স্যার। আচ্ছা, এখন আমি আগেই বলেছি আর দিয়ে যে বার্ষিক মুনাফার হারকে বোঝানো হয় আর মুনাফার হারকে শতকরায় প্রকাশ করা হয়, এবং এই শতকরা ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর 100 তাকেই কিন্তু শতকরা ভগ্নাংশ বলে। ঠিক আছে, এখন আমরা আগে দেখি আরটা কি 100/9। এখন 100/9 দেখো, হর কিন্তু এখানে 100 হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হরটা যে 100 হয়েছে। জি স্যার। হ্যাঁ, তাইলে যেহেতু তার মানে 100/9কে 9টা একটা শতকরা ভগ্নাংশ, আর এটাকে আমি 9% লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটাকে 9 লিখে পাশে পার্সেন্টেজ বা শতকরা চিহ্নটা দিতে পারি। দেখো ঠিক এভাবে আর আর সমান সমান 100/9, উপরে লব 9 9 রইলো, আর পাশে আমি এই যে পার্সেন্টেজ বা শতকরা চিহ্নটা পেয়েছি। তাহলে আর সমান শতকরা 9 বা 9%। তাহলে দেখো আর এর মান আমরা বের করেছি কিনা সেটা বলো। জি স্যার। এখন আর দিয়ে আমরা মুনাফার হারকে বের করেছি, তাইলে আমি লিখতে পারি সুতরাং নির্ণেয় মুনাফার হার 9%। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু এসে গেল উত্তর 9%। ঠিক আছে, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এইটা হচ্ছে যে আমরা এই যে মুনাফা আসল নির্ণয়ের সূত্র দিয়ে আমরা মুনাফার হার বের করলাম। এবার তোমরা একটু দেখো আরেকটি সমস্যা, এবার দেখো এটা একটু খাতায় নোট করবে। এটা তার আগে এটা একটু লিখে রাখো, লেখাটা শেষ করো, লেখাটা একটু দ্রুত শেষ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার লেখাটা শেষ হয়েছে শিক্ষার্থীরা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার দেখো পরের উদাহরণটি। এই যে উদাহরণ 4, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এই উদাহরণ 4 লিখে এই সমস্যাটি একটু একটু খাতায় লেখো। স্যার শেষ। হুম, আচ্ছা, হ্যাঁ লেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে বার্ষিক শতকরা মুনাফা, তার মানে এই অঙ্কেও কিন্তু মুনাফার বার্ষিক মুনাফার হার কিন্তু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে সময়টা দেওয়া আছে 8 বছর, কিন্তু একটা মজার ব্যাপার দেখো, আগেরবার যেমন আসল দেওয়া ছিল, মুনাফা আসল দেওয়া ছিল, এবার কিন্তু এগুলো কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, এখন তারপরেও কিন্তু তোমরা হয়তো আবার ভাবতে পারো যে স্যার কোনোটাই তো দেওয়া নাই, খালি সময় দেওয়া আছে, তাহলে কিভাবে বের করবো? কিন্তু তারপরেও কিন্তু বের করা অবশ্যই যাবে। আচ্ছা, এখন তোমরা দেখো যে কিভাবে সমাধান করা যাবে সেটি একটু দেখাচ্ছি। এই যে দেখো সমাধান। আচ্ছা, এখন এখানে আমরা আগেই বলেছি যে আমরা সাধারণত যে এই যে আসল, মুনাফা আসল, সময়, মুনাফার হার, এদেরকে প্রচলিত কিছু অক্ষর প্রতীক দিয়ে প্রকাশ করি। তার মানে আর সমান কত জানতে, সময় এন অবশ্য দেওয়া আছে, সময় এন সমান 8 বছর, এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেখো তাহলে, তাহলে সময় এন সমান 8 বছর, আর জানতে চাওয়া হয়েছে মুনাফার হার আর সমান কত। তাহলে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা আগে লিখবো, তারপর যেটা চাওয়া হয়েছে সেটা আমরা পরে লিখবো। আগে এই দুটো আগে লিখে নিই। দেখো এই যে এখানে দেখো সময় এন সমান 8 বছর,
এটা হচ্ছে দেওয়া আছে, আর চাওয়া হয়েছে কি বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে মুনাফার হার চাওয়া হয়েছে। তাহলে মুনাফার হার আর সমান প্রশ্নবোধক চিহ্ন। এই অংশটুকু একটু খাতায় লেখো। এটা একটু দ্রুত খাতায় লেখো, লেখা হলে আমাকে বলবে। হুম, হুম, হুম। লেখা হয়েছে শিক্ষার্থীরা? জি স্যার। আচ্ছা, এখন তোমরা একটু দেখো যে এখন আসলকে আমি পি ধরি, তাই না? আর মুনাফা আসলকে কি এ ধরি, যেটা একটু আগে দেখি, এখানেও আমরা তাই সেটাই ধরবো। আচ্ছা, এই যে দেখো, মনে করি আসল পি এবং মুনাফা আসল এ, এটা লেখো। যদিও এগুলো দেওয়া নাই, কিন্তু আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে। মনে করি আসল পি এবং মুনাফা আসল এ, লেখো। হুম। লেখা হলে বলবে। লেখা হয়েছে? না স্যার। হ্যাঁ, এটা একটু দ্রুত লেখো, কারণ লিখলে লেখাটা একটু দ্রুত করতে হবে। বোঝার জন্য একটু সময় নাও, সমস্যা না, কিন্তু লেখাটা কিন্তু দ্রুত করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন আমাদের কিন্তু এখানে পি আর এ, এ দুটো কোনোটাই কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে স্যার, তাহলে কি আমরা এটা করতে পারবো না? সমাধান করতে অবশ্যই পারবো। এখন কিভাবে পারবো, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আছে। কোনো আসল, আসল যাই থাকুক, মনে করো পি, সেটি আবার 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এটা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ কি না? কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এই তথ্যটা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। এই যে পয়েন্টারটা আমি যেখানে রেখেছি, হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই যে কোনো আসল আর 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে এই যে যে পিটা, এটা হচ্ছে 8 বছর পর যখন মুনাফা আসল এ হবে, এই মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হবে। এখন মুনাফা আসলটা কি এ, আর আসলটা কি পি। মুনাফা আসলটা যেহেতু আসলে দ্বিগুণ হবে, তাহলে এ ইকুয়াল টু কিন্তু 2 গুণ পি হবে, ঠিক আছে? মুনাফা আসল অবশ্যই আসলের থেকে বেশি হয়, এবং মুনাফা আসলটা যেহেতু আসলে দ্বিগুণ হচ্ছে, তাইলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 2p, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো, এটা এখন আমি খাতায় দেখো, যেহেতু আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অতএব আচ্ছা, অতএব আচ্ছা, এখানে একটু লেখাটার মধ্যে ভুল হয়ে গেছে। এটা পি ইকুয়াল টু 2a হবে না, এটা আসলে উল্টাটা হবে, এ ইকুয়াল টু 2p। এই যে এটা একটু কারেকশন করে নেবে, এ ইকুয়াল টু 2p। এই যে এ ইকুয়াল এ ইকুয়াল টু 2p, এই যে এটা এ ইকুয়াল টু 2p। আচ্ছা, এটা একটু দেখি ঠিক করা যায় কিনা স্লাইডে। এই যে এটা আমি ঠিক করে দিচ্ছি, এই যে এটা ঠিক করে দিচ্ছি, এই যে আমি ঠিক করে দিচ্ছি। এ, এটা অবশ্য একটু এবড়ো খেবড়ো হচ্ছে। এই যে দেখো, এ ইকুয়াল টু 2, আমার অবশ্য আচ্ছা পি, ঠিক আছে? এই যে, এই যে এটা ঠিক করে দিলাম, এ ইকুয়াল টু 2p, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই যে এ ইকুয়াল টু 2p, এই যে এ ইকুয়াল টু 2p, ঠিক আছে? হ্যাঁ, শেষ। আচ্ছা, এটা আমি একটু কারেকশন করে দিলাম, আমিও যদিও একটু এবড়ো খেবড়ো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার তোমরা একটু দেখো পরবর্তী ব্যাপারটা। আচ্ছা, এবার অ্যারোতে চলে আসি। আচ্ছা, এখন তাহলে এ ইকুয়াল টু 2p, ঠিক আছে? এই যে এ ইকুয়াল টু এটা 2p। হুম।
আচ্ছা, এখন তোমরা এবার আমরা মূল সূত্রে চলে আসি। যেমন একটু আগে আমরা এর নির্ণয়ের যে মূল সূত্রটি লিখেছিলাম, এখানেও সেটি লিখব। এই যে দেখো, আমরা জানি এই যে এ ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর। এই যে এটা একটু লেখো, এই যে এটা একটু লেখো, এই যে এ ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর। জি স্যার লিখছি। আচ্ছা, হ্যাঁ, লেখা হলে বলবে। আচ্ছা, এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এই ইনফরমেশন তো খাতায় লেখা আছে, তাহলে পরবর্তী স্লাইডটা বুঝতে পারবে। এই যে দেখো, আচ্ছা এইখানে একটা ব্যাপার দেখো যে আমরা একটু ইন্টারচেঞ্জ করছি পি ব্র্যাকেটে, মানে এখানে যদিও স্লাইড হয়তো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, তাহলে দেখো। আচ্ছা এই যে, আচ্ছা এখানে আমরা ওই যে ডান পক্ষকে বাম পক্ষে আর বাম পক্ষকে ডান পক্ষে লিখেছি। মানে ওই যে সমান চিহ্নের পর তুমি কি লিখছিলা যে পি ইন্টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর, ইকুয়ালের জায়গায় ইকুয়াল, এর জায়গায় এ, সেটি কিন্তু আমরা আসলে লিখেছি, ঠিক আছে। তারপরে দেখো 1 প্লাস এন আর ইকুয়াল টু এ ভাগ পি, এটা এই যে এই দুটো লাইন একটু খাতায় লেখো। উপরের লাইনটা আর কিছুই না, উপরের লাইনে সমান চিহ্নের পরেরটাকে আগে নিয়ে যাবে আর আগেরটাকে পরে নিয়ে যাবে, সেটি করো। তারপর নিচের লাইনটা এ তো দেখতেই পাচ্ছ, একটু দ্রুত করো শিক্ষার্থীরা। লেখা হয়েছে আনাফ? জি স্যার। আচ্ছা, এবার দেখো পরের লাইনটা, তাহলে এ সমান 2p। এইবার দেখো, এই যে বার জায়গায় বা, একের জায়গায় এক, যোগের জায়গায় যোগ, এন আর সমান, এখন এ সমান যেহেতু 2p, একটু আগে কারেকশন করেছো, 2p ভাগ পির জায়গায় পি, এটা একটু লেখো নিচে। এবং এখানে দেখো সেমিকোলন দিয়ে সাইড নোটটা কিন্তু দিয়েছি, এই যে থার্ড ব্র্যাকেটে, যেহেতু এ ইকুয়াল টু 2p, এটা লেখো। শেষ। আচ্ছা, এইবার তোমরা যখন পঞ্চম শ্রেণীতে পড়তে মনে আছে যে ভগ্নাংশে ভাগে বা গুণে ওই যে উপরে নিচে কাটাকাটি করতে মনে আছে? হ্যাঁ, ওই যে কাটাকাটি করতে, ওই যে উপরে যদি 2 থাকে, নিচে 2 থাকে, 2 2 কেটে দিতে, উপরে 3, নিচে 3 থাকলে কেটে দিতে, মনে পড়ে? হ্যাঁ স্যার মনে আছে। আচ্ছা, এইবার দেখো এখানে 2p মানে কি, 2p আর কিছুই না, 2 গুণ পি, এখানে অদৃশ্য গুণ। তাহলে উপরের পি আর নিচের পি কে আমরা কাটাকাটি করতে পারি কিনা সেটা বলো। জি স্যার। পারি। এই যে দেখো উপরের পি, এই যে উপরের পি আর নিচের পি কাটলাম, কেটলে কিন্তু খালি 2 কিন্তু থাকলো, বুঝেছো? কাটাকাটি আর কিছু না, যেহেতু পি দিয়ে পি কে ভাগ করা যায়, তাহলে পি পি কেটে দিলাম আর এখানে শুধু 2 কিন্তু রইলো। তাহলে এটা একটু খাতায় উঠাও, এই যে এটা পি পি কেটে দাও। জি স্যার। আচ্ছা, এবার দেখো বা, এই যে এন আর সমান সমান 2 2, এবার যোগ 1 সাইড, যোগ 1 কে সাইড চেঞ্জ করে বিয়োগ 1 লেখা যায় কিনা সেটা জি বলো। স্যার। লেখা যায়। এইবার দেখো পরের লাইনটা, এই যে দেখো এন আর সমান 1, ঠিক আছে, কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। এটা ঝটপট লিখে রাখো। এইবার দেখো পরের লাইনে, বেশ। দেখো আচ্ছা, তোমরা যে খাতায় এন সমান 8 বছর ছিল কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ ছিল, তাহলে এন এর জায়গায় 8 লিখেছি, আর এর জায়গায় আর, সমানের জায়গায় সমান, একের জায়গায় 1। আমি আগেই বলেছি যে আমরা এককগুলোকে কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে, যখন আমরা হিসাব করবো আমরা এককগুলো লিখবো না। তাহলে 8 আর সমান 1, এটা লেখো। শেষ। আচ্ছা, এইবার আমরা কি আর সমান কত বের করতে চাচ্ছি, এখন বলো আর এর সাথে 8টা কি হয়েছে? গুণ। গুণ, তাহলে গুণ 8 যদি সাইড চেঞ্জ করে তাহলে কি ভাগ 8 হয়ে যাবে কিনা? জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা লিখি আর সমান 8 ভাগের 1, এটা লেখো। স্যার শেষ। এখন দেখো আগের বার আরটা কিন্তু আর যখন প্রথম সমস্যা যখন ছিল আজকের ক্লাসে, তখন কিন্তু নিচে 100 পাওয়া গেছিল, কিন্তু এখন কি এই যে 8 ভাগের 1, এখানে কি নিচে 100 আছে সেটা বলো। না। নাই।
এখন তাহলে আমাকে এই 8/1 কে একটা সাধারণ ভগ্নাংশ আছে একে শতকরায় প্রকাশ করতে হবে। এবং তোমরা যখন ষষ্ঠ পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো একটা বিষয় কিন্তু একটা কমন একটা সিস্টেম আছে যেটা দিয়ে যে কোনো সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা হয়। আমাকে তাহলে 8/1 কে আমাকে 100% দিয়ে গুণ করতে হবে। এখন তোমরা বলতে পারো স্যার কেন 100% দিয়ে গুণ করব? কারণ 100% মানে কি 100/100। এখন 100/100 এই ভগ্নাংশের লব আর হর যেহেতু সমান, তাহলে 100/100 অর্থাৎ 100%কে আমি কিন্তু 1 বলতে পারি। তাহলে 8/1-কে 1 দিয়ে গুণ করাও যায়, 100% দিয়ে গুণ করাও তাই। এবং সে কাজটি আমরা এবার পরের স্টেপে করব। এই যে বা আর সমান আর সমান সমান 8/1 8/1 গুণ 100%। দেখো এটা খাতায় উঠাও। এটা একটু ঝটপট খাতায় উঠাও। কি শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা এইবার দেখো 8-এর নামটায় কিন্তু 100 কখনো সরাসরি যাবে না, কিন্তু 4-এর নামটায় 8 যায়, 4-এর নামটায় 100 যায়। তাহলে 4 দিয়ে আমি 8-কে কাটবো, 4 দুগুণে 8, আবার 4 দিয়েও যদি 100-কে কাটি 4×25 100। তাহলে আমি 8-কে এই যে 8-কে আমি কাটলাম 4 দিয়ে, এই যে 4 দুগুণে 8, এই যে 8-এর এখানে 2 দেখছো। এবার 4 দিয়ে 100-কে কাটি, 4×25 100, এই যে 8-এর নিচে আমি 2 লিখলাম আর 100 উপরে 25 লিখলাম। তাহলে তোমরাও এভাবে কাটাকাটিটা করে নাও। 25/2। হ্যাঁ এখনো হ্যাঁ এই যে 8-কে কেটে 4 দুগুণে 8, 8-কে কেটে 4 লিখলাম, আবার 100-কেও 4 দিয়ে কাটলাম মানে ভাগ করলাম, 4×25 100, উপরে 25 নিচে 2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার দেখো পরের লাইনটা। এইবার দেখো আমরা 2 দিয়ে 25-কে কিন্তু ভাগ করছি, কিন্তু তোমরা কিন্তু এই যে দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করেছি। এই যে দেখো 2-1-এ 2, 2 2 0, তারপর এখানে 5 নামালাম, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1। কিন্তু এবার কিন্তু আমি সাধারণ ভগ্নাংশে রাখিনি, আমি দশমিক ভগ্নাংশে। এখন যেহেতু এখানে 5-এর পর আর কোনো অঙ্ক নাই, তখন দশমিক দিয়ে আমি একটা শূন্য নামালাম। শূন্য নামিয়ে কত 10 হলো। 2-এর নামটায় 10 যায়, 5 দুগুণে 10। এগুলো কিন্তু নিচের ক্লাসেই পড়েছো। তাহলে কিন্তু ভাগফলটা কি হচ্ছে 12.5। তাহলে এটা চাইলে খাতায় লিখতে পারো। শেষ। এই যে এই রাফটা যদি মনে করো খাতায় লেখা উচিত তাহলে লিখতে পারো, আর যদি মনে করো যে না দরকার নেই তাহলে লিখবে না। ঠিক আছে? তাহলে ভাগ করে কিন্তু দেখো 12.5 কিন্তু হয়েছে। ঠিক আছে? তাহলে এবার দেখো পরের লাইনে, এই যে বা আর আর সমান। ও আচ্ছা আরেকটা কথা আমি একটু বলি। এই যে 25-এর সাথে 1 গুণ করে 25-একে 25, এই যে এখানে লিখলাম, দাগের নিচে দাগ দিলাম, 2 লিখলাম, পার্সেন্টেজ লিখলাম, আর 2 দিয়ে 25-কে ভাগ করে 12.5 লিখলাম, তারপর সমান চিহ্ন দিয়ে 12.5% লিখলাম। তাহলে এটা একটু দ্রুত লিখে নাও। এই যে কারণ 12.5% আমি আগেই এখানে লিখি নাই, আমি আগে যে গুণের কাজটা করছি, যে 25-একে 25 এখানে লিখলাম, ভাগ ভাগ 2 2, এই পার্সেন্টেজ আবার সমান দিলাম, তারপরে যে 2 দিয়ে 25-কে গ্রাফের মধ্যে ভাগ করে দেখলাম 12.5 আসছে, আবার সমান চিহ্ন দিয়ে 12.5 লিখলাম, পার্সেন্টেজ। কি কি ক্লিয়ার হয়েছে শিক্ষার্থীরা? আচ্ছা তাহলে আর সমান 12.5%। আর আখটা যেহেতু মুনাফার হার এবং সেটাই চাওয়া হয়েছে, তাইলে আমরা লিখতে পারি, দেখো এবার, সুতরাং নির্ণেয় মুনাফার হার 12.5%। ঠিক আছে? এটা একটু লেখো। জি স্যার। তাহলে উত্তর হবে 12.5%। লেখো এটা। শেষ। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে তাইলে আমরা কিন্তু এই যে এই মুনাফা আসল মানে এ নির্ণয়ের সূত্র প্রয়োগ করে দুটি সমস্যা কিন্তু সমাধান করলাম। ঠিক আছে? এবং দুইটাই অবশ্য মুনাফার হার নির্ণয় সংক্রান্ত সমস্যাই ছিল। তবে এইবার আমরা আরেকটা এই একই সূত্র প্রয়োগ করে আরেকটি সমস্যার সমাধান করব। তবে এখানে মুনাফার হার নির্ণয় করতে বলবে না, এখানে বলবে সময় নির্ণয় করতে বলবে। ঠিক আছে? এবার তোমরা একটু পরের উদাহরণটা একটু দেখো। এই যে উদাহরণ 3। আচ্ছা দুঃখিত, এই যে আচ্ছা এটা লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না, নাকি?
না স্যার। আচ্ছা, এটা লেখাটা আমি একটু তাহলে আমি ডিকটেট করছি। আচ্ছা, একটু তোমার খাতা কলমটা কাছে রাখো, আমি একটু ডিকটেট করছি, ঠিক আছে? 1 মিনিট। এটা যে উপরে এটার জন্য দেখা যাচ্ছে না, আমি একটু ডিকটেট করছি। আচ্ছা, লেখো উদাহরণ 5, খাতায় লেখো উদাহরণ 5 লেখো। ও স্যার, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, লিখেছো উদাহরণ 5? স্যার বলছে এটা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে যে একই এই হার মুনাফা একই কোনো হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? লেখাটা কি দেখতে পাচ্ছ নাকি আমাকে ডিকটেট করতে হবে? শুনে লিখবে। স্যার সমাধান প্রথম ক্ষেত্রে সময় n ইকুয়াল 6 বছর, এগুলো না স্যার? ওটা পরে আমি সমস্যাটির কথা বলছি, সমাধানটা পরে দেখবা। সমাধানে পরে তাকাও। উপরের লেখাটা কি দেখতে পাচ্ছ কিনা উদাহরণ 5-এর পাশে? একই হার মুনাফা কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের তা মুনাফা আসলে 3 গুণ তিন হবে, গুণ এটা? হবে, তাহলে দেখতে পাচ্ছ। আচ্ছা, ভেরি গুড। এইবার দেখো সমাধানটা। তো সমাধানটা পরে খাতায় লিখবে, আগে বুঝে নাও। এখানে বলেছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে দুইটা ক্ষেত্র কিন্তু আছে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে যেটা আছে সেটা বলেছে একই হার মুনাফায়, মানে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, মানে আসলটা কিন্তু ফিক্স আছে, সময়টাও ফিক্স আছে, মুনাফার হারটাও ফিক্স আছে। ওই আসলটা প্রথম ক্ষেত্রে কি হয়েছে যে 6 বছরে দ্বিগুণ হয়েছে। কি বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, এটা এখানে কিন্তু দুইটা ক্ষেত্র। প্রথমবার আসলটা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে হয়েছে। তাহলে আমরা এবার প্রথম ক্ষেত্র নিয়ে কাজ করব। দেখো, প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে n = 6 বছর, মুনাফার হার r সমান কত? আমাকে তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমাকে আগে মুনাফার হারটা বের করতে হবে। এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। আচ্ছা, এবার তোমরা একটু পরে লিখবা, আগে বুঝে নাও এই সমাধানটা। এখন এখানে কিন্তু আসলে পরিমাণটা কিন্তু দেওয়া নাই, মুনাফা আসল কত সেটাও দেওয়া নাই। কিন্তু তাই বলে কিন্তু এই না যে আমরা মুনাফার হার বের করতে পারবো না। কারণ বের যে করতে পারবো আমরা, কিন্তু তার প্রিভিয়াস প্রবলেমেই কিন্তু আমরা দেখেছি ওই যে a = 2p, ঠিক আছে? এখানেও আমরা পারবো। দেখো, মনে করি আসল p এবং মুনাফা আসল হচ্ছে a। যেহেতু আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এবার ঠিক মতোই লিখেছি। অতএব a = 2p, ঠিক আছে? এই যে a = 2p, এইটুকু বুঝতে পারছো কিনা আগে ব্যাপারটা বুঝে নাও। এই যে প্রথম ক্ষেত্র থেকে a = 2p, এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। এই যে কারণ প্রথম ক্ষেত্রে কিন্তু প্রশ্নটার দিকে তাকাও, বলেছে 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ। তার মানে সময়কে 6 বছরটা এখানে সময়, আর সময়কে যেহেতু এন দিয়ে প্রকাশ করি, তাহলে আমি লিখতে পারি সময় n = 6 বছর, ঠিক আছে? আর এখানে আমরা প্রথম ক্ষেত্র থেকে আমার লক্ষ্য হচ্ছে আগে মুনাফার হারটা বের করা। আর মুনাফার হারকে যেহেতু আর দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য r = দিলাম, ঠিক আছে? আর একটু আগে তোমরা একটা সমস্যার সমাধান করেছো, এবং সেখানে কি করেছি আমরা, মনে করি আসলকে পি ধরেছি, মুনাফা আসলকে এ ধরেছি, ঠিক আছে? এবং এই প্রথম ক্ষেত্রে বলেছে আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে আসল হচ্ছে হচ্ছে এখানে পি, মুনাফা আসলে হচ্ছে দ্বিগুণ, তার মানে মুনাফা আসলটা আসলে দ্বিগুণ। তার মানে এ হচ্ছে পি দ্বিগুণ, তাহলে a = 2p। এবার বুঝতে পেরেছো কিনা সেটা বলো। কি বুঝতে পেরেছো নাকি এখনো পারোনি? জি স্যার। আচ্ছা, তাহলে যদি বুঝতে পেরে থাকো a = 2p, এই প্রথম ক্ষেত্র থেকে a = 2p, এটা একটু খাতায় নোট করে নাও। এইটুকু আগে নোট করে নাও, কারণ আগে ঠিক মতো বুঝবে তারপরে খাতায় নোট করবে। হ্যাঁ, এই যে সমাধান থেকে, এই যে প্রথম ক্ষেত্র থেকে একদম a = 2p, এই যে এই প্রথম ক্ষেত্র থেকে শুরু করে a = 2p, এই জিনিসটা একটু খাতায় নোট করো।
একটু দ্রুত নোট করলে আমার মনে হয় ভালো হয়। স্যার স্যার শেষ। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কিন্তু যে এ নির্ণয়ে মূল সূত্রে চলে যাই। আবার আমরা জানি এ ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর। আচ্ছা, এইটা হচ্ছে যে মূল সূত্র। এবার এটা লেখো। আবার আমরা জানি যে মূল সূত্রটা এবার লেখো। লিখছি। স্যার কমপ্লিট। হ্যালো স্যার কমপ্লিট। স্যার শেষ। আচ্ছা, এবার দেখো, আমরা কিন্তু এই যে দেখো প্রথম ক্ষেত্র থেকে কি বের করতে চাচ্ছি, আর সমান প্রশ্নবোধক চিহ্ন, এবং আমরা এই যে এই মূল সূত্রটিকে এমন ভাবে মডিফাই করব যাতে আরটা সমান চিহ্নে আগে চলে আসে। তাহলে আমরা কিন্তু মূল সূত্রে আরটা কি সমান চিহ্নের পরে আছে, তাইলে সমান চিহ্নের পরে যেই পদটাতে আর আছে সেই পদটাকে আমি সমান চিহ্নে আগে আনবো, তারপর সমান দিব, আর সমান চিহ্নে আগের পদ এ আছে, এটাকে জাস্ট বাম পক্ষ আর ডান পক্ষ আমরা এখানে ইন্টারচেঞ্জ করেছি। ঠিক আছে, ওই আগের মতোই করেছি। তাহলে এটা একটু খাতায় লেখো। বা P1 প্লাস NR ইকুয়াল A। হ্যাঁ, মানে ডান মানে সমান চিহ্নে পরে পদটিকে আগে লিখলাম আর আগেরটিকে পরে লিখলাম। ঠিক আছে, জি এবার স্যার। দেখো আমরা এবার এই যে 1 প্লাস এন আর, এই যে এই পদটার মধ্যে এন আছে, তাহলে 1 প্লাস এন আরটা সমান চিহ্নে আগে থাকবে, তারপর সমানের জায়গায় সমান এর জায়গায়। এখন এই যে এইটার সাথে পিটা কি কি অদৃশ্য ভাবে পি আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অদৃশ্য কি চিহ্ন আছে? পি আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অদৃশ্য কোন চিহ্ন আছে? কিন্তু হ্যাঁ, ইনটু। তাহলে ইনটু পিটা সাইড চেঞ্জ করে এই যে ভাগ ভাগ পি কিন্তু হয়েছে। তাহলে লেখো এটা। ইকুয়াল A 1 P। স্যার শেষ। আচ্ছা, শেষ হয়েছে। তারপরে দেখো এর জায়গায় 2p, ভাগের জায়গায় ভাগ, পির জায়গায় পি। আবার দেখো সেমিকোলন দিয়ে, এবং পি পি কাটাকাটিটা কিন্তু পরে করবা, তার আগে সাইড নোটটা লিখবা। এই যে যেহেতু এ ইকুয়াল টু 2p, এই যে এ এই সমান 2p, এটাকে সাইড নোট হিসেবে লেখা হয়েছে। সাইড নোটটা লেখা হলে তারপর পি কাটাকাটি হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই অংশটুকু তো সবাই বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, এই অংশটা বুঝতে পারোনি? না স্যার। কি কোনটা, এখানে কোন লাইনটা বুঝতে পারোনি সেটা বলো। স্যার নিচেরটা। এই যে একদম নিচেরটা, এই যে হ্যাঁ। 1 1 প্লাস প্লাস এন আর সমান সমান এ। কেন এ সমান 2p, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ও স্যার এবার বুঝছি। হ্যাঁ, ওই যে এর জায়গায় আমি আবার এই যে 2p লিখলাম, ভাগের জায়গায় ভাগ লিখলাম, পির জায়গায় পি লিখলাম, সেমিকোলন। এখন এ সমান কেন 2p, এই জন্য আমি একটা সেমিকোলন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা যেহেতু চিহ্ন দিছি। এই যে এ সমান 2p, এইটাকে আমি সাইড নোট হিসেবে লিখেছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ, এবার বুঝছি জি স্যার। তারপরে এই পি কাটাকাটি করে দিলাম। ঠিক আছে, বুঝছো? এখন বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে এইটুকু তো লিখছো, তাহলে পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখো এই যে, তাহলে এখানে আছে 1 যোগ এন আর সমান কিন্তু 2। এই যে বা, তোমরা দেখতে না পেলে এই যে বা 1 প্লাস এন আর সমান 2 লেখো। বা, কারণ এটাও আগেরটা থেকেও লিখতে পারো, আমি না বললেও লিখতে পারবা। বা 1 প্লাস এন আর তো আছে সমান, আর যে পি কাটা গিয়েছিল, তাহলে এখানে 2। ঠিক আছে, এটা একটু দ্রুত লিখে নাও। স্যার শেষ। আচ্ছা, এইবার এখন এই যে দেখো এন আর, এই যে এই পদটাতেই খালি আর আছে, তাহলে এন আরটা শুধু সমান চিহ্নে আগে থাকবে, বাকি সব সমান চিহ্নে পরে যাবে। তাইলে এইবার দেখো বা, ওই যে এন আর সমান সমান, সমান চিহ্নের পর 2 আছে 2, তাহলে বাদ পড়লো কে 1। এখন যোগ একটা যেহেতু সমান চিহ্নে আগে ছিল, এখন এটাকে সমান মাইনাস চিহ্নে পরে পাঠাবো, যোগ 1 সাইড চেঞ্জ করে বিয়োগ 1 হয়েছে। তাহলে এটা লেখো।
এটা একটু একটু ঝটপট লিখে ফেলো। স্যার শেষ। আচ্ছা এবার দেখো, বা এন আর সমান সমান 2 বিয়োগ 1 1, ঠিক আছে, এন আর সমান 1, এটা একটু লেখো। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা এইবার দেখো, তোমরা তো খাতায় তো উঠিয়েছো, দেখো ওই যে ওই ওখানে এন সমান 6 বছর লেখা আছে কিনা সেটা দেখো খাতায়। সময় এন সময় এন সমান 6 বছর লেখা আছে 6 বছর। কিনা। তাইলে আমি 6 বছরে খালি এন এর জায়গায় 6 লিখবো, আর বাদ বাকি যা ছিল তাই থাকবে। বা 6 আর সমান 1, এটা লেখো। বা 6 আর সমান 1 লেখো। স্যার শেষ। আচ্ছা এখন আর সমান কত এটা বের করতে হবে। এই যে বা আর সমান, এখন দেখো বলো তো আর এর সাথে 6টা কি হয়েছে বলো তো। গুণ। গুণ। গুণ, তাইলে সমান আর আর সমান সমান 1 1, আর গুণ 6টা তাহলে কি ভাগ 6 হয়ে যাবে, ভাগ 6। ভাগ এক এক এই যে ভাগ হ্যাঁ 6। 1 উপরে যাবে, আর গুণ 6টা এই যে 6 ভাগের 1। এইটুকু বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। জি এখন স্যার। এই 8টা দিয়ে মুনাফার হারকে বোঝানো হয়েছে কিনা। 8টা দিয়ে যে তোমরা যে প্রথম ক্ষেত্রে ওই যে মুনাফার হার 8 সমান প্রশ্নবোধক চিহ্ন, ওটা কি লেখা ছিল না, ওটা লেখো নাই? জি স্যার। জি তো লিখছি। হ্যাঁ ওই যে ওখানে তোমরা লিখেছো তো যে আর সমান, কারণ তোমাকে প্রথম ক্ষেত্র থেকে কিন্তু মুনাফার হারটা বের করতে হবে, এবং মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আর সমান 6 ভাগের 1, তার মানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 6 ভাগের 1। কিন্তু মুনাফার হারকে আমরা সাধারণত কি শতকরায় প্রকাশ করি। তাহলে শতকরায় প্রকাশ করার জন্য আমি 6 ভাগের 1কে অবশ্যই 100% দিয়ে গুণ করব, ঠিক আছে। এবার দেখো পরের লাইনে আর আর সমান সমান 6 ভাগের 1 গুণ 100%, এই যে এখানে এটা একটু লেখো খাতায়, একটু কুইক লেখো। শেষ। আচ্ছা এইবার কাটাকাটি করব। দেখো এই যে 6কে 2 দিয়ে কাটলাম 3, আবার 100কেও যদি আমি 2 দিয়ে কাটি 50 দুগুণে 100, 100 কেটে উপরে 50 লিখলাম। এই যে তুমিও কাটাকাটি করে নাও। স্যার। হ্যাঁ এইবার দেখো এক এক দিয়ে গুণ করা না করে একই, উপরে তাহলে 50 হবে, নিচে 3 হবে। এই যে দেখো বা বা আর আর সমান সমান 50 একে 50 ভাগ 3, আর এখানে পাশে পার্সেন্টেজ। এই যে দেখো 50 একে 50 লিখলাম, ভাগের জায়গায় ভাগ, 3-এর জায়গায় 3, পার্সেন্টেজ পার্সেন্টেজ। হ্যাঁ এটা লেখো। হ্যাঁ লেখো এটা 3 ভাগে 50%। এই যে এটা কিছুই না, ওই যে 6কে 2 দিয়ে কেটে 3 হলো, আর 100কে 2 দিয়ে কেটে 50 লিখলাম, ঠিক আছে। কি এইটুকু কি ক্লিয়ার হয়েছে? জি হ্যাঁ স্যার। এইবার 3 ভাগে 50, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। আর এটাকে কিন্তু কিছুতেই সসীম সংখ্যক দশমিক ভগ্নাংশে পরিণত করা যাবে না, কারণ এটা কখনোই, তুমি যদি এটাকে দশমিক ভগ্নাংশে হতে চাও, ভাগশেষ কখনোই কিন্তু শেষ হবে না। এজন্য সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে এই 3 ভাগে 50কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। এই যে দেখো, এই যে এখানে রাফ কথাটা আছে, 3 দিয়ে 50কে, এই যে দেখো এই যে ভাগ চিহ্ন, এই যে এখানে 3, এই যে 50, এই যে এটা নিজে নিজেই আশা করি তোমরা করতে পারবে, ঠিক আছে। এটা এটা তোলার দরকার নেই, এটা তোমরা নিজেরাই করতে পারবে। যে এই যে
3 12 দিয়ে বছর। এই যে 3 একে 3, 5 থেকে 3 বিয়োগ করে 2, তারপর 0 নামালাম, 3 6 18 এখানে। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশটি আর অপ্রকৃত ভগ্নাংশটি, মিশ্র ভগ্নাংশ লেখার সময় আগে ভাগফলটা লিখতে হয়, তাহলে আগে 16 লিখবো, তারপর তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে আমরা কি করব, এটার সাথে আমরা কি করব, একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের লব ছোট, তাহলে 2 আর 3 এর মধ্যে যেহেতু ভাগশেষ ছোট, তাহলে ভাগশেষ 2 হচ্ছে উপরে যাবে আর ভাজক 3 হচ্ছে নিচে যাবে। তাহলে এবার দেখো, বা আর আর সমান সমান, এই যে 16কে এখানে লিখেছি 3 ভাগে 16 সমস্ত 3 ভাগে 2%। লেখো এটা। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, কারণ প্রথম ক্ষেত্র কিন্তু হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্র কিন্তু এখনো বাকি আছে। এটা একটু দ্রুত লেখো। কি লেখা হয়েছে? এই যে দেখো, আমি আবার দেখাচ্ছি, এই যে 3 ভাগে 50, তো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমি ভাগ করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে মিশ্র ভগ্নাংশ বানানো। এবং মিশ্র ভগ্নাংশে কি তোমরা জানো, একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, এবং ওই ভাগফলটাই কিন্তু পূর্ণ সংখ্যা। এখানে ভাগফল যেহেতু 16, তাইলে এখানে 16কে আগে লিখছি পূর্ণ সংখ্যা হিসেবে। আর প্রকৃত ভগ্নাংশের লব হবে ওই ভাগশেষটা, আর হর হবে ভাজকটা। কেননা যে প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয়, আর ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। যেহেতু এখানে ভাগশেষটা 2 উপরে লিখলাম, ভাগ ভাগ আর ভাজক যেহেতু 3 লিখলাম, তারপরে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আর সমান হয়েছে 16 সমস্ত 3 ভাগের 2%। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাইলে এবার দেখো পরের স্টেপটা। সুতরাং প্রথম ক্ষেত্রে মুনাফার হার 16 সমস্ত 3 ভাগের 2%। হ্যাঁ, এইটা আগে লেখাটা কমপ্লিট করো। কমপ্লিট হলে আমাকে বলবে, কারণ আমাকে কিন্তু এবার সেকেন্ড স্টেপটা করতে হবে। স্যার শেষ। আচ্ছা, এখন একটা ব্যাপার কিন্তু মনে রাখবা, এই যে 16 সমস্ত 3 ভাগের 2%, এটা এটা কিন্তু এই যে 6 ভাগের 1 থেকে এসেছে কিনা সেটা বলো। হ্যাঁ, এসেছে কিনা? এই যে আমার পয়েন্টারটা দেখো, কারণ আগে তো 6 ভাগের 1 আসছে, এটাকেই প্রসেসিং করে 16 সমস্ত। এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন মুনাফার হার লিখবো, আমরা এত কষ্ট করার দরকার নেই, এইটার পাশে সমান 6 ভাগের 1 লিখবো। কারণ আমাদের 6 ভাগের 1 লিখলে সুবিধাটা হয় কি, আমাদের ক্যালকুলেট করতে সহজ হয়। ঠিক আছে? তাহলে আচ্ছা, যাই হোক, প্রথম ক্ষেত্রটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ। আচ্ছা, এইবার প্রশ্নটার দিকে তাকাও, প্রশ্নটা তো খাতায় লিখেছো। এই যে কমার পর থেকে ওই যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তা এইটা কিন্তু প্রথম ক্ষেত্র ছিল, প্রথম ক্ষেত্র থেকে মুনাফার হার বের করেছি। এইবার কমার পরে একটা কথা লেখা আছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, লেখা আছে কিনা সেটা প্রশ্নটার দিকে তাকাও। তার মানে এবার কিন্তু আমি প্রথম ক্ষেত্র শেষ, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ওই একই আসল, সেটা এবার মুনাফা আসলে কিন্তু 3 গুণ হয়েছে। এইবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে কত বছরে, তার মানে আমাকে দ্বিতীয় ক্ষেত্র থেকে সময়টা নির্ণয় করতে হবে। কি আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বছরটা বের করতে হবে। জি স্যার। হ্যাঁ, তাইলে আমাকে কিন্তু তাইলে বোঝা গেল যে এই আসলের পরিমাণটা যা ছিল তাই, আবার প্রথম ক্ষেত্রে মুনাফার হার যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার তাই থাকবে। তার মানে আসল আর মুনাফার হার, এই দুইটা জিনিস প্রথম ক্ষেত্রে যা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও তাই থাকবে। ঠিক আছে? আর সময়টা তোমাদের কাছে জানতে চাইছে, আর মুনাফা আসলটা একটু চেঞ্জ হয়ে যাবে। এইবার দেখো, দেখো পরবর্তী স্লাইডে দ্বিতীয় ক্ষেত্র থেকে আমরা এবার সূত্র দিয়ে সময়টা অনায়াসে বের করব। দেখো এবার, এই যে দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পেয়েছো কিনা, এই যে নীল লেখাটা দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাওনি? এই যে জি স্যার ভাই। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি কি লিখেছি। আসল পি, কারণ যে আসলটা প্রথম ক্ষেত্রে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছিল, ওই আসলটাই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলে 3 গুণ হয়েছে। এই জন্য প্রথম ক্ষেত্রে আসল পি ছিল, দ্বিতীয় ক্ষেত্রে আসল পি থাকবে। ব্র্যাকেটে লিখছি প্রথম ক্ষেত্র থেকে। হ্যাঁ, এটা একটু লেখো,
কারণ প্রথম ক্ষেত্রে আসল যা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও আসল তাই থাকবে। এই জন্য প্রথম ক্ষেত্রে যেহেতু আসল পি ছিল, কেন পি লিখছি সেটা বোঝানোর জন্য সাইড নোট লিখছি প্রথম ক্ষেত্র হতে। প্রথম ক্ষেত্রের আসলটাই দ্বিতীয় ক্ষেত্রের আসল, এটা একটু লেখো। একটু দ্রুত লিখলে আমার মনে হয় ভালো হয়। স্যার শেষ। হ্যাঁ শেষ, এটা বলতে হবে তো, না হলে তো বুঝতে পারছি না যে শেষ করলে কি না। এইবার দেখো, এই যে আচ্ছা এই যে মুনাফার হার আর, আচ্ছা একটু আগে মুনাফার হার ওই যে 16 সমস্ত 3/2% হয়েছিল কিনা সেটা বলো। একটু জি আগে স্যার। প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা 16, ওই যে 6/1 আসছিল, 100% দিয়ে গুণ করলা, তারপর 16 সমস্ত 3/2% এসেছিল কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ তাইলে এই জন্য, এবং প্রথম ক্ষেত্রে মুনাফার হার যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার তাই, এই যে 16 সমস্ত 3/2% সমান সমান, এই যে 16 সমস্ত 3/2%টা এটা কি 6/1 থেকে এসেছিল কিনা সেটা বলো। এসেছিল কিনা 6/1 থেকে? ওই যে প্রথম ক্ষেত্রটার দিকে তাকাও, ওই যে আর সমান একটা লাইনে আর সমান 6/1, ওটা ছিল কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ জি ওই এই স্যার। জন্য আমি এটাকে আবার সমান দিয়ে ঘুরে 6/1 লিখেছি, এবং এবার সেমিকোলন দিয়ে আবার লিখেছি প্রথম ক্ষেত্র হতে। এটাও লিখে রাখো খাতায়। একটু দ্রুত লিখবা, এবং লেখা হলে কিন্তু আমাকে বলবে যে লেখা শেষ হয়েছে। কি লেখা একটু কতটুকু বাকি আছে লেখাটার? স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসল মুনাফার হার আমরা কিন্তু প্রথম ক্ষেত্র থেকেই বের করে ফেলেছি। এইবার কি বের করব দেখো, সময়, এইবার দেখো এন এর উপর দেখো একটা কালো রঙের প্রাইম চিহ্ন দিয়েছি কিনা সেটা দেখো, দিয়েছি কিনা। এই যে এন এর মাথার উপর একটা এই যে এরকম একটা প্রাইম চিহ্ন দিয়েছি কিনা দেখো। জি স্যার। কেন প্রাইম চিহ্ন দিয়েছি, কারণ প্রথম ক্ষেত্রে সময় যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সময় সেটা থাকবে না, সময়টা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমি এন এর উপরে একটা, যাতে ওই প্রথম ক্ষেত্রে সময়ের সাথে দ্বিতীয় ক্ষেত্রে সময় যেন গোলমাল না লাগে, সেজন্য দ্বিতীয় ক্ষেত্রে সময়ের উপর এন এর উপর আমি একটা প্রাইম চিহ্ন দিয়েছি। কি বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, তুমিও তাহলে জি লিখবা স্যার। সময় এন প্রাইম, এটাকে পড়ার সময় এন প্রাইম কিন্তু বলা হয়, এন প্রাইম সমান কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা লেখাটা শেষ করো। আর কমপ্লিট। কি শেষ হয়েছে? জি। আচ্ছা একটু জোরে বলবা, না হলে তো বোঝা যাচ্ছে না। এবার দেখো আমরা এবার কি করি দেখো, মনে করি, আচ্ছা এখানে এইবার দেখো প্রশ্নটার দিকে তাকাও, বলেছে না যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, প্রশ্নটার মধ্যে লেখা আছে কিনা সেটা বলো। জি স্যার, লাস্টে। হ্যাঁ, তাহলে মুনাফা আসলকে আমি এবার এ ধরবো, কিন্তু আমি এ না ধরে এ প্রাইম ধরবো, কারণ প্রথম ক্ষেত্রে মুনাফা আসল যত ছিল দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল কিন্তু আরো বেড়ে গেছে, যেহেতু মুনাফা আসলটা চেঞ্জ হয়েছে এই জন্য আমি এর উপর একটা প্রাইম চিহ্ন বসালাম। বুঝেছো যে চেঞ্জ হয়েছে বোঝানোর জন্য প্রাইম চিহ্ন বসালাম। যেগুলোতে দেখবা চেঞ্জ হয় নাই সেগুলো মাথার উপর কিন্তু আমি প্রাইম চিহ্ন বসাইনি, কিন্তু যেগুলো চেঞ্জ হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে সেগুলোর উপর কিন্তু প্রাইম চিহ্ন বসিয়েছি। ঠিক আছে, তাহলে মনে করি মুনাফা আসল এ প্রাইম, লেখো, স্যার লেখাটা শেষ করো। শেষ। আচ্ছা এবার দেখো, আচ্ছা এইবার দেখো, এই যে তোমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলটা কিন্তু মুনাফা আসলে 3 গুণ হয়েছে, যেহেতু আসল 6 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, অতএব এ প্রাইম ইকুয়াল টু 3p। এই যে দ্বিগুণের জন্য যদি 2p হয় তাহলে 3 গুণের জন্য 3p, এটা একটু লেখো। দ্বিগুণ হলে যদি 2p হয় তাহলে 3 গুণ হলে কি 3p হবে, সেটাই। এজন্য, আর মুনাফা আসলটা যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এ প্রাইম, আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলটা যেহেতু এই আসলে 3 গুণ হয়েছে, তাহলে এ প্রাইম ইকুয়াল টু 3p আমরা লিখতে পারি। এটা একটু দ্রুত লেখাটা শেষ করো।
আসলে 3 গুণ হবে, অতএব a প্রাইম ইকুয়াল টু 3 3 কি, এই যে আসল, আসল মানে কি পি, তারপরে এই আসলটা মুনাফা আসলে 3 গুণ, মুনাফা আসল কি এ প্রাইম, তাইলে মুনাফা, মুনাফা আসলটা কার 3 গুণ হবে, আসলে 3 গুণ হবে। মুনাফা আসলকে ধরেছি এ প্রাইম, আসল হচ্ছে পি, তার মানে এ প্রাইমটা কি পি এর 3 গুণ হবে, এই জন্য লিখেছি এ প্রাইম ইকুয়াল টু 3 ইন্টু পি বা 3 পি, ঠিক আছে? হ্যাঁ, জি জি আচ্ছা এইবার দেখো, এবার আমরা ওই যে এই যে এবার ওই যে মুনাফা আসলে সূত্রে চলে যাই। এই যে আবার আমরা জানি এ প্রাইম, কারণ যেহেতু এর জায়গায় আমি মুনাফা আসল এ প্রাইম, তাহলে মূল সূত্রেও এর জায়গায় এ প্রাইম লিখলাম, সমানের জায়গায় সমান, আর যেহেতু আসলটা চেঞ্জ হয়নি তাহলে পি পি ছিল, ফার্স্ট ব্র্যাকেট 1 1 যোগ, আর সময়টা যেহেতু চেঞ্জ হবে বা হওয়ার সম্ভাবনা, তাহলে এন এর জায়গায় এন প্রাইম লিখলাম, আর মুনাফার হার যেহেতু চেঞ্জ হয়নি তাহলে আর আর, এই যে মূল সূত্রটা, এটা একটু লেখো খাতায়। মানে মূল সূত্রটা ছিল এ ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর, কিন্তু মুনাফা আসলটা যেহেতু চেঞ্জ হয়েছে, আমি এর জায়গায় এ প্রাইম লিখছি, এই জন্য ওই সূত্রেও আমি এর পরিবর্তে এ প্রাইম লিখছি, আর সময়টাও যেহেতু চেঞ্জ হয়েছে, সময়েও আমি এন এর জায়গায় এন প্রাইম লিখেছি, আর বাদ বাকিগুলো যা ছিল তাই আছে। এটা একটু লেখাটা শেষ করো। শেষ। আচ্ছা এবার দেখো, বা এইবার আমরা আবার ইন্টারচেঞ্জ করেছি, এই যে ডান পক্ষ সমান চিহ্নের পরেরটাকে আগে নিয়েছি, আগেরটাকে পরে নিয়েছি, দেখো দেখেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার তোমরা একটু দেখো, এইবার আমি, আমার উদ্দেশ্যটা কি এন প্রাইম বের করা, তাহলে 1 প্লাস এন প্রাইম আর, এটা আগের মতোই সমান চিহ্ন আগে থাকবে, আর দেখো এইটার সাথে পিটা কিন্তু অদৃশ্য পি গুণ চিহ্ন আছে, তাহলে গুণ পি সাইড চেঞ্জ হলে কি পি হয়ে যাবে, আবার বলো? সাইন গুণ ভাগ পি, গুণ পি, গুণের অপোজিট কি? ভাগ হ্যাঁ, তাহলে গুণ ভাগ। পি যদি সাইড চেঞ্জ হয় ভাগ পি হয়ে যাবে, তাহলে এই যে এখানে বা 1 1 যোগ যোগ এন প্রাইমার সমান সমান এ প্রাইম, আর গুণ পি সাইড চেঞ্জ হয়ে ভাগ পি হয়েছে। নাও এটা লেখো খাতায়। শেষ। হ্যাঁ। স্যার শেষ। আচ্ছা এবার দেখো পরবর্তী ব্যাপারটা, এই যে 1 1 প্লাস প্লাস এন প্রাইম আর সমান সমান, এই যে দেখো এখানে এ প্রাইম সমান 3 পি লেখা আছে কিনা, যে আমার পয়েন্টার যেখানে দেখো জি স্যার। তাইলে আমি এখানে এই যে এখানেও এ প্রাইমের জায়গায় 3 পি লিখলাম, ভাগের জায়গায় ভাগ, পির জায়গায় পি, আর সাইড নোট দিলাম যে থার্ড ব্রেক যেহেতু এ প্রাইম ইকুয়াল টু 3 পি, লেখো এটা। হ্যাঁ, শেষ। লেখাটা শেষ হলে বলবে। শেষ। আচ্ছা এইবার বলো তো, দেখো তো উপরের পি আর নিচের পি কাটাকাটি যায় কিনা সেটা বলো। এই যে 3-এর সাথে যে পি যে গুণ হয়েছে, উপরের পি নিচের পি কে আমরা কাটাকাটি করতে পারি কিনা, এই যে পয়েন্টারটা দেখো আমি যে মুভ করাচ্ছি, এই যে উপরেও পি আছে নিচেও পি আছে, কাটাকাটি করা যায় কিনা সেটা বলো। যায় না কি যায় না? কি আমার প্রশ্নটা কি তুমি বুঝতে পারোনি? এই যে উপরের পি আর নিচের পি কি কাটাকাটি যায়? না। কেন যাবে না? কেন যাবে না? কেন, এখানে 3 গুণ পি, কেন তোমরা যখন ভগ্নাংশে ভাগ করেছিলে উপরে আর নিচে যখন সেম সংখ্যা থাকে কাটাকাটি করনি কেন? একটু আগে আজকে যে তোমরা যে সমস্যার সমাধান করেছো 2 পি ভাগ পি, তখন কি পি পি কাটাকাটি করনি সেটা বলো, জি করেছিলে স্যার। কিনা? হ্যাঁ, করেছিলে না করো নাই? করেছি। হ্যাঁ করেছিলে, তাহলে এখানেও পি পি কাটাকাটি যাবে, এই যে পি পি কাটাকাটি গিয়ে এখানে 3 থাকবে। তারপরে দেখো এখানে এই যে বা 1 1 যোগ যোগ এন প্রাইমার সমান সমান, এই তিনটা আবার এখানে, এটা একটু খাতায় লেখো। হ্যাঁ, লেখাটা শেষ করো। এই যে
completed, আচ্ছা এবার দেখো, এখন আমার কাছে কিন্তু এন প্রাইম কত জানতে চাওয়া হয়েছে। এখন এন প্রাইমটা এই যে এন প্রাইম আর এইটাই হচ্ছে এন প্রাইম সমন্বিত পদ, এইটা শুধু সমান চিহ্নের আগে থাকবে আর প্লাস এক সাইড চেঞ্জ করে মাইনাস এক হয়ে যাবে। এই যে দেখো, বা এই যে এন প্রাইম আর সমান সমান 3 আর যোগ এক সাইড চেঞ্জ করে বিয়োগ এক হয়ে গেল। এটা লেখো। হ্যাঁ, এটা লেখাটা শেষ করো আহনাফ। আবার কম, এই যে হ্যাঁ, কোনটাতে সমস্যা বলো? 6, এই যে নিচেরটা, সবার নিচেরটা নাকি নিচেরটা উপরেরটা, কোনটা, কোন লাইনটাতে সমস্যা? নিচে, নিচেরটাতে। এই যে দেখো, আমার এই যে এখানে দেখো, এই যে আমার পয়েন্টারটার দিকে তাকাও স্লাইডে, সময় এন প্রাইম ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেওয়া আছে কিনা, এই যে দেখো এটা দেওয়া আছে কিনা, এন প্রাইম সমান কোশ্চেন মার্ক দেওয়া আছে কিনা সেটা বলো। জি, হ্যাঁ, তাহলে আমাকে এন প্রাইম বের করতে হবে। এখন 1 প্লাস এন প্রাইম আর, এই যে 1 এখানে কিন্তু এন প্রাইম নাই, কিন্তু এন প্রাইম আর এই পদটাতে কিন্তু এন প্রাইম আছে, তাহলে এই পদটা বা সমান চিহ্নে আগে থাকবে, এই জন্য এন প্রাইম আরটাকে এখানে লিখলাম। সমান সমান 3 3, তাহলে এখানে বাদ পড়লো কে, যোগ 1, যোগ 1 যদি সাইড চেঞ্জ করে এখানে বিয়োগ 1 হয়ে যাবে। এইটাই আমি বুঝাতে চেয়েছি। তাহলে এবার আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা খাতায় জি। লেখো। শেষ, আচ্ছা এইবার দেখো পরের স্লাইডে, এইটুকু যেহেতু লিখছো পরেরটা বুঝবা। এখন আর সমান কিন্তু 6/1 আছে, এই যে আর সমান 6/1 স্লাইডটাতে দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো। এই যে আর সমান 6/1 দেখতে পাচ্ছ কিনা, জি স্যার, একটু জোরে বলো আনাফ। জি, হ্যাঁ, তাহলে এইবার দেখো এন সব জায়গায় মান বসাবো। এবার দেখো যে এন প্রাইম থাকবে, আর অদৃশ্য গুণ চিহ্নকে আমি দৃশ্যমান করে নিব। আর আগের জায়গায় আমি এই 6/1কে বসাবো, সমানের জায়গায় সমান, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। ঠিক এইভাবে, এই যে এন বা এন প্রাইম গুণ, এখানে কিন্তু 6/1 সমান, দেখো 2-এর পর বছর বলে কথাটা কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, এই যে দেখো জি, কেন স্যার, বছর লিখছি, কারণ এন প্রাইমটা কিন্তু একটা সময়, ঠিক আছে, আর সময়কে কি বছরে প্রকাশ করা হয়। এই জন্য আগে এতক্ষণ আমি কোনো একক লিখি নাই, কিন্তু এবার যেহেতু শুধু এন প্রাইম আছে, এন প্রাইম দিয়ে সময়কে বোঝানো হচ্ছে, এই জন্য সমান চিহ্নের পর ডান দিকে যে সংখ্যাটা থাকে এটার পর আমি বছর কথাটা লিখেছি, ঠিক আছে। আর এটা কিন্তু 6/1, এই যে দাগের উপর তোমরা তো জানোই যে এটা যে 6/1, আর এই যে আর সমান যে 6/1 সেটা আগের স্লাইডেই দেখেছো। এইবার দেখো পরের লাইনটা, এই যে দেখো যে সেটা হচ্ছে বা এন প্রাইম, হ্যাঁ, তারপর সমানের জায়গায় সমান 2। এখন এই যে 6/1 উপরে 1 এন প্রাইমের সাথে 1 গুণ করলে কিন্তু এন প্রাইমই হবে, আবার সমানের জায়গায় সমান 2, আর ভাগ 6 যদি সাইড চেঞ্জ করে এটা কিন্তু গুণ 6 হয়ে যাবে। তার মানে এন প্রাইমের সাথে 1 গুণ করলে এন প্রাইম থাকবে, সমানের জায়গায় সমান থাকবে 2, আর ভাগ 6টা সাইড চেঞ্জ করে গুণ 6, তার মানে 6টা এবার 2 এর সাথে গুণ হবে। ঠিক এইভাবে এই যে এন প্রাইম সমান, এই যে দেখো, এই যে এন প্রাইম সমান এই যে 2 তারপর কি গুণ 6, ঠিক আছে। এইবার দেখো বা এন প্রাইম সমান সমান 6 দুগুণে 12 বছর, তাহলে এন প্রাইম সমান 12 বছর। এটা একটু লেখো খাতায়, খাতায় একটু লেখো। এই যে এটা আবার বুঝাচ্ছে, এই যে এন প্রাইম, তো যে তোমরা নিচের ক্লাসে পড়ছো একটা জি পূর্ণ স্যার, সংখ্যার সাথে একটা ভগ্নাংশ যখন গুণ করে তখন কিন্তু ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়। এখন এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে এন প্রাইম, আর 6/1 ভগ্নাংশের লব হচ্ছে 1 এন, তাইলে এই এন প্রাইমের সাথে 1 গুণ করলে জাস্ট এন প্রাইম হবে। সমানের জায়গায় সমান হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এখন ফার্স্ট ব্র্যাকেটে সমানের পর 2 আছে 2, কিন্তু এই যে ভাগ 6 যেটা হর, এটা এখানে কিন্তু সমান চিহ্ন আগে, এখন এটা যদি সমান চিহ্নে পরে পাঠাতে চাই, ভাগ 6টা কি গুণ 6 হবে, এই জন্য গুণ 6টা 2 এর পাশে বসলো, তাহলে 2 গুণ 6, 6 দুগুণে 12, তাইলে এন প্রাইম সমান 12 বছর, ঠিক আছে। শেষ, আচ্ছা, এবং এন প্রাইমটাই কিন্তু তোমার বলছে না যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, তার 12 মানে বছরে, এটা হচ্ছে 12 বছরে, ঠিক আছে।
তাহলে এটা হবে তোমার 12 বছরে। তাহলে সুতরাং নির্ণেয় সময় 12 বছর হয়েছে। এটা তাহলে লেখো খাতায়, সুতরাং নির্ণেয় সময় 12 বছর। হ্যাঁ, এটা লেখো, নির্ণেয় সময় 12 বছর। একটু দ্রুত লেখো। শেষ। হ্যাঁ, লেখা হয়েছে। হুম। আচ্ছা, এবার দেখো উত্তর। উত্তর হচ্ছে 12 বছর, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আজকে মুনাফা আসল সংক্রান্ত 3টা সমস্যার সমাধান আমরা কিন্তু ওই যে A ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস NR মানে মুনাফা আসল নির্ধারক সূত্র দিয়ে কিন্তু আমরা 3টা মুনাফা সংক্রান্ত সরল মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান করলাম। এবং দেখবা যে এবং এই মুনাফা সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু আমরা কিন্তু এ ধরনের সূত্র ব্যবহার করে সমাধান করতে পারি, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা তাহলে আশা করি এই 3টা সমস্যার সমাধান তোমরা ঠিক সম্বন্ধে ঠিকমতো অবগত হয়েছে এবং আয়ত্ত করতে পারবে। তারপরও কিন্তু তোমরা কিন্তু শুধু বুঝলেই হবে না, এটি বারবার খাতায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ অঙ্কে কিন্তু সাকসেসফুল হতে গেলে আর অঙ্কে দক্ষ হতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে। প্রথমবার অবশ্যই বেসিক জিনিসগুলো বুঝতে হবে, সমস্যাগুলো ঠিকমতো বুঝতে হবে, তারপরে বোঝার পর এগুলোকে আয়ত্ত করতে হবে, আয়ত্ত করার পর বারবার প্র্যাকটিস করতে হবে। বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। এবার শিক্ষার্থীরা তোমাদেরকে এবার আমি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ দিব। বাড়ির কাজ একটু খাতায় লিখে নাও। এই যে বাড়ির কাজ, এই যে দেখো তো 1 নম্বর বাড়ির কাজটা একটু বুঝে নাও, কি লেখা আছে একটু 6,500 পড়ো টাকা তো। নির্দিষ্ট হার মুনাফা 8 বছরের মুনাফা হ্যাঁ, আসলে 6,500 টাকা 8,840 নির্দিষ্ট টাকা হার হয়। মুনাফা 8 বছর না 4 বছর। 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এটি একটু খাতায় লেখো, এটা খাতায় লেখো। শেষ। হ্যাঁ, লেখা হয়েছে। হুম। আচ্ছা, এবার দেখো ক নাম্বারটা। দেখো ক, মুনাফা আসল কি, মানে মুনাফা আসল কাকে বলে আর কি, মানে এটার ডেফিনেশন চেয়েছি, মুনাফা আসল কি। একটু একটু দ্রুত লেখো। শেষ। আচ্ছা, এবার দেখো খ নাম্বার। আচ্ছা, উপরোক্ত তথ্যের আলোকে মুনাফার হার নির্ণয় করো, লেখো। মানে যে উপরে যে নীল লেখাটা আছে এইটার তথ্য থেকে সূত্র দিয়ে মুনাফার হারটা বের করবা। মুনাফার হার নির্ণয় করো, লেখো। লেখা শেষ হয়েছে? শেষ। আচ্ছা, এবার এবার দেখো গ নাম্বার। কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, ঠিক আছে, এটাও লেখো। এবং খতে যে মুনাফার হারটা যে বের করবা সেটাই কিন্তু গতে কাজে লাগাবা, এবং ওটাকে কাজে লাগিয়েই তুমি এই যে এখানে কত টাকা, তার মানে এখানে আসলে পরিমাণ জানতে চেয়েছে, তার মানে আসলটা কত সেটা জানতে চেয়েছে, সেটা সেই উপযুক্ত সূত্র দিয়েই সমাধান করবে, ঠিক আছে, ঠিক আছে। এবার 2 নাম্বার দেখো, এটা এটা দেখো কি লেখা আছে, শতকরা বার্ষিক নির্দিষ্ট হার মুনাফা কোন একটু মূলধন জোরে 6 পড়ো। বছরের মুনাফা মূলধন দ্বিগুণ হয়। হ্যাঁ, তাহলে এটা একটু লেখো, খাতায় একটু লেখো বা স্ক্রিনশটও নিতে পারো। এটা লেখা হলে আমাকে কিন্তু বলবে, লেখাটা শেষ হলে। লেখাটা শেষ হলে বলবে। শেষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এবার দেখো। আচ্ছা, এই যে দেখো কতে কি আছে, মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি প্রতীক সহ বিবৃত করো, সেটি লেখো। মাইক্রোসফট পয়েন্ট নাকি ইউজ করতে পারো?
সাইড টকটা বন্ধ করো, মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি প্রতীক সহ বিবৃত করো। মানে এখানে মুনাফা আসল নির্ণয়ের সূত্রটা লিখবা, লেখার পর মানে এবং কোন প্রতীক দিয়ে কি বোঝাচ্ছে সেটা আবার কিন্তু নিচে কিন্তু লিখবা, ঠিক আছে? হ্যাঁ, অথবা মুনাফা আসল নির্ণয় যে সূত্রটা এটাকে কথায় লিখবা, তারপরে এবং এর প্রথমে মুনাফা আসল নির্ণয়ের সূত্রটাকে আগে কথায় লিখবা, লেখার পর মুনাফা এক একটা আইটেমকে মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করবা, আসলকে পি দিয়ে, সময়কে এন দিয়ে লিখলে প্রতীক তাহলে সূত্রটা কি হয় সেটা এবার প্রতীক দিয়ে বিব্রত করবা, ঠিক আছে? এটা গত ক্লাসের সাহায্য তোমরা নিতে পারো। এবার ক হয়েছে, এবার খ, মুনাফার হার নির্ণয় করো, এটি লেখো। মুনাফার হার নির্ণয় করো, লেখো খতে। মুনাফার হার নির্ণয় করো। লেখাটা শেষ করো। এবার দেখো গ, একই হার মুনাফায় কত বছরে ওই মূলধন মুনাফা আসলে 3 গুণ হবে, এটা লেখো। কি লেখা হয়েছে? আচ্ছা, এবার দেখো, তাহলে 2টা সৃজনশীল, আরেকটা সৃজনশীল দিব, লাস্ট সৃজনশীল প্রশ্নটি। এই যে পড়ো কি লেখা আছে। কোন নির্দিষ্ট সময় মুনাফা আসল 6,000 5,600 একটু জোরে বলো। 5,600 কোন টাকা। নির্দিষ্ট হ্যাঁ, টাকা এবং মুনাফা আসলে 2/5 হ্যাঁ, অংশ 5/2 অংশ। হ্যাঁ, তারপর কতে দেখো কি লেখা আছে। মুনাফা নির্ণয়ের সূত্র হতে মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করো। হ্যাঁ, এটা ক নাম্বার? হ্যাঁ, তাহলে এই যে 3 নাম্বার তথ্যটা লেখো আর ক নাম্বারটা লেখো। হ্যাঁ, লেখা হলে বলবে। শেষ হলে বলবে। কি শেষ হয়েছে? হুম। আচ্ছা, এবার দেখো খ নাম্বার। আচ্ছা, এইটা একটু বোঝার ব্যাপার আছে। এই যে মুনাফা নির্ণয়ের সূত্রকে I = PNR, ঠিক আছে? এখন এই যে এই সূত্রটা খাতায় লিখবে এবং কোনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা লিখবে। আবার মুনাফা আসলকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করবে। মুনাফা আসলের সংজ্ঞা তোমরা প্রথম ক্লাসে জেনে এসেছো যে মুনাফা আর আসল মিলে একত্রে যত টাকা হয় সেটি কিন্তু মুনাফা আসল হয়েছে, ঠিক আছে? তাহলে জি। সেভাবে সূত্রটা প্রতিষ্ঠা করবে, ঠিক আছে? তাহলে এটা একটু খাতায় লেখো, লিখবে। এবার খ নাম্বারটা। আসল নির্ণয় করো। শেষ। শেষ। তার
আচ্ছা, একটু মাঝখানে একটু ব্যাঘাত ঘটছিল। আচ্ছা, এটা কি লেখা হয়েছে? হ্যাঁ, এই যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 ক। মুনাফা নির্ণয় সূত্র হতে মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করো। লিখেছো? জি খ হচ্ছে আসল নির্ণয় করো। লেখো। লিখছি। আচ্ছা, এবার দেখো গ নাম্বার শেষ সমস্যাটা। এই যে মুনাফার হার শতকরা 8 টাকা হলে সময় বের করো। মানে এই যে যেই সময়টাই চেয়েছে, যদি মুনাফার হার শতকরা 8 টাকা হয় তাহলে সময় বের করো। ঠিক আছে? হ্যাঁ, লেখাটা একটু প্রশ্নটা উঠাও। হুম আচ্ছা, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি আজকের ক্লাস বা মুনাফা সংক্রান্ত আগের হ্যালো ক্লাসে স্যার। কোনো রকম সমস্যা থাকে তাহলে এটি অবশ্যই আমাকে ইনবক্সে অবশ্যই আমাকে জানাবে বা ফোন করেও জানাবে। এরপর তোমরা বারবার ভিডিওটি আমি পাঠিয়ে দিব, ভিডিওটি বারবার তোমরা কিন্তু দেখবে এবং যে যে জায়গাগুলো মনে করো আবার বোঝা দরকার সেটিকে পজ করে সেটি আবার দেখবে এবং খাতায় আর সর্বোপরি যেটা দরকার যে সে খাতায় বারবার লিখে প্র্যাকটিস করা। প্রথমে বেসিকটা অ্যাসাইনমেন্টে বুঝতে হবে, তারপরে হচ্ছে যে সেটি খাতায় লিখতে হবে। ঠিক আছে? আর স্যার তোমাদের যদি অন্য কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে কিন্তু সেটি জানাবে। ঠিক আছে? ক্লাস চলাকালীন সময় শুধুমাত্র ক্লাসের বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করবে। আর অন্য কোনো বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ব্যাপার নিয়ে যদি প্রশ্ন থাকে আমাকে সেটি ইনবক্সে জানাবে। ঠিক আছে? সেটি আমি ইনবক্সে উত্তর দিব। আর এটা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে ইনবক্সে পাঠাতে
পারো। ঠিক আছে শিক্ষার্থীরা, যে দীর্ঘকালীন করোনাকালীন পরিস্থিতির মধ্যেও তোমরা যে স্বাস্থ্যবিধি বজায় রেখে তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং সক্রিয় থাকছো, সেজন্য আন্তরিকভাবে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, গুড বাই। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্ট ইংলিশে কি আমরা লিখবো, আর্ট করবো? হ্যাঁ। হ্যালো।